হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এক মিনিট মোটামুটি কল। Power on. You've plugged into Nirvana. Your device is ready to pair. You're now connected to Stone 190. হ্যালো, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে, আমি শুনতে পাচ্ছিলাম তো। এক মিনিট। আচ্ছা, মোটামুটি 17 জন জয়েন করেছে। ঠিক আছে, আর কেউ কি জয়েন করা বাকি আছে? নেই। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন আছে কিছু? প্রশ্ন রয়েছে? নেই। রিসার্চ মেথোডোলজি, রিসার্চ অ্যাপটিটিউড হচ্ছিল, তাই তো? হ্যাঁ স্যার। তো তোমাদের কারোর কোনো প্রশ্ন নেই আপাতত? যতটুকু হয়েছে এখন অব্দি রিসার্চ মেথডস গুলো আগের দিন করিয়েছিলাম, স্টেপস গুলো করিয়েছিলাম তো? হ্যাঁ স্যার। স্টেপস গুলো ছিল? হ্যাঁ, স্টেপ গুলো ছিল, বিভিন্ন এক্সপেরিমেন্টাল রিসার্চের স্টেপ, আরো যা রিসার্চের স্টেপস গুলো। তো এখন আজকে আমরা তাহলে কি শুরু করব আজকে? আইডিয়া কারণ নেই। স্যার, বীরেশ্বর স্যার যে কোশ্চেন পেপারটা দিয়েছিলেন রিসার্চ রিলেটেড, ওইটা নিয়ে একটু ডিসকাশন করুন না। আমার কাছে তো পেপারটা নেই। এবার কি আছে আমার তো ডিটেল আইডিয়া নেই। পেপার মানে কি কোশ্চেন আনসার ছিল? হ্যাঁ, কোশ্চেন দিয়েছিলেন, এক্সাম নিয়েছিলেন আমার আর কি। আমার কাছে তো কোশ্চেন অ্যাভেলেবেল নেই। কোশ্চেন অ্যাভেলেবেল থাকলে নয় আমি একটু ডিসকাস করে দিতাম। ঠিক আছে, আচ্ছা, এটা কতগুলো কোশ্চেন আছে ওখানে? ওখানে টোটাল 56টা কোশ্চেন ছিল। তার মধ্যে ওই রিসার্চ ফিলোসফির ওপর 36টা মতো ছিল, আর রিসার্চ মেথডের ওপর ওই 24টা না 20টা মতো ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কোশ্চেন গুলো যদি পাই, অ্যাভেলেবেল পাই, আমি তাহলে তখন একটু আমি বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, আর যাই হোক, তো আমাদের রিসার্চ মেথডস হয়ে গেছে। আমি একটু, আমার কাছে না কিছু
স্লাইডস রয়েছে এক্সপেরিমেন্টালের উপরে, ডেসক্রিপটিভ এবং টাইপ অফ হিস্টোরিক্যাল কোয়ালিটির বেস। আমি খুব সূক্ষ্ম সময়ের মধ্যে দিয়ে আমি একটু দেখিয়ে দিই, হ্যাঁ, তাহলে একটু যদি ক্লিয়ার হয় তোমাদের। হুম, দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো আমরা না, আমি এক্সপেরিমেন্টাল থেকে প্রথমে একবার দেখিয়ে দিই যে এক্সপেরিমেন্টালে বেসিসে আমরা যে নর্মাল ফিজিক্যাল সায়েন্সের মধ্যে সাবজেক্ট গুলোতে যে এক্সপেরিমেন্টাল আমরা করি সেই জিনিসটা, ঠিক আছে? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তো হচ্ছে আচ্ছা, নর্মালি আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ যেগুলো বুঝি সায়েন্সের ক্ষেত্রে ওগুলোতে হয়ে থাকে সাধারণত একটাকে বলি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটাকে বলি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কি? যেটা ইন্ডিপেন্ডেন্ট থাকে, যে মানে যেটা কারোর উপরে কোনোভাবে নির্ভরশীল নয় রিসার্চের ক্ষেত্রে, এবং তার উপর নির্ভর করে যখন অন্য কারোর কিছু পরিবর্তন হচ্ছে সেটা হয়ে গেছে আমার কাছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর আমরা কন্ট্রোল করতে পারি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোকে নিয়ন্ত্রণ করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে কিন্তু আমরা পরিমাপ করি, কন্ট্রোল করার চেষ্টা করি না। পরিমাপ করা, মূল কাজটা হচ্ছে পরিমাপ করা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে। তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এমন একটা কোনো ভ্যারিয়েবলের নাম বলতে পারবে যে ভ্যারিয়েবলটা ইন্ডিপেন্ডেন্টই হবে? হাইট। হ্যাঁ, হ্যাঁ। স্যার হাইট। হাইটটা মানে আমি জানি যে কি ধরনের হাইট ইন্ডিপেন্ডেন্ট, একদমই ঠিক, কোনো ভুল নয়। কিন্তু আমি জানতে চাইছি যে টাইপ অফ ভ্যারিয়েবলস, কোন টাইপ অফ ভ্যারিয়েবল সবসময় ইন্ডিপেন্ডেন্টই হবে, ডিপেন্ডেন্ট হতে পারে না। হাইট একদম কারেক্ট না, কিন্তু কি টাইপের ভ্যারিয়েবল হাইটটা? আচ্ছা, আইডিয়া নেই? ইন্ডিপেন্ডেন্ট যদি কোনো ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল থেকে ক্যাটেগরিতে রিপ্রেজেন্ট করি, যেমন মেল ফিমেল হতে পারে, হ্যাঁ, হাইটের বেসিসে যদি আমি দিতে পারি, বা যেগুলো ক্যাটেগরিক্যাল, যেগুলোকে আমরা বলি ক্যাটেগরি, বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করতে পারি যেগুলোকে, সেইগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, সেটা কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট না। যেমন কমপ্লেন, ধরো মেল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে বললাম, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, জেন্ডারটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর ধরো এরকম যদি দেখি যে কমপ্লেন খাচ্ছে, হাইট বাড়ছে, তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কে হবে? কমপ্লেন খাওয়াটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর হাইট বাড়ছে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। তাই আমরা কমপ্লেন খাওয়ানো কমাতে পারি, বাড়াতে পারি, কন্ট্রোল করা যায়, কিন্তু হাইট যে বাড়বে কমবে সেটাকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো না, সেটাকে পরিমাপ করতে পারবো, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে সেটা। অর্থাৎ আমি একটুকে যেটা বলছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট হবে, তার হাইটও কিন্তু কারোর না কারোর জন্য পরিবর্তন হচ্ছে, তাহলে দেখতে হবে রিসার্চের পদ্ধতিটা কি। ঠিক আছে, একটু আগে যে হাইটটা আমার কাছে ইন্ডিপেন্ডেন্ট মনে হলো, এখন কিন্তু হাইটটা কিন্তু আমার কাছে ইন্ডিপেন্ডেন্ট নয়। ইন্ডিপেন্ডেন্ট হাইটটা না স্যার। না, ওটা ডিপেন্ডেন্ট হয়ে গেল। হয়ে গেল, তার সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে কিন্তু কি হবে না হবে। কিন্তু সাধারণত ক্ষেত্রে ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলস গুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়, হাইটও ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবেই আমরা পেয়ে থাকি সাধারণত। এই স্পেসিফিক কেসে কিন্তু এটা ডিপেন্ডেন্ট হচ্ছে, ঠিক আছে? চলো, এই ছোট ছোট জিনিস কিছু নেই। এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে দু ধরনের ভ্যালিডিটি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, একটাকে বলে ইন্টারনাল ভ্যালিডিটি বলে, একটা বলে এক্সটার্নাল ভ্যালিডিটি। আমরা প্রথমে জানতে পারলাম ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে আমরা জানতে পারছি যে ইন্টারনাল ভ্যালিডিটি আর এক্সটার্নাল ভ্যালিডিটি। ইন্টারনাল ভ্যালিডিটি মানে
তার ভেতরে থাকা বিভিন্ন কোশ্চেন গুলো বা প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আমি তাকে করছি সেই প্রশ্নগুলো সঠিক কিনা সেটা নির্ভর করছে ইন্টারনাল ভ্যালিডিটির উপর দাঁড়িয়ে। অর্থাৎ কোশ্চেন গুলো ঠিক আছে কিনা, কোশ্চেন গুলো গ্রহণযোগ্যতা আছে কিনা, কোশ্চেন গুলো ব্যবহার করা যায় কিনা, সেইগুলো হচ্ছে আমার ইন্টারনাল ভ্যালিডিটি। কিন্তু এক্সটার্নাল ভ্যালিডিটি দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা পপুলেশন আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। এক্সটার্নাল ভ্যালিডিটি অর্থাৎ কোনো একটি প্রশ্নের ভ্যালিডিটি স্থান, কাল, পাত্র হিসেবে পরিবর্তন হতেই পারে। যেমন ধরো তুমি আমাকে একটা কোশ্চেন করলে, সেই কোশ্চেন আমি উত্তর দিলাম, কিন্তু যে আমাকে এমন একটা পরিস্থিতিতে তোমাকে সেই সেম কোশ্চেনটাই এমন একটা পরিস্থিতিতে তুমি আমাকে করলে যখন আমি হয়তো ট্রেনে ভিড়ের মধ্যে রয়েছি, বা আমি কোনো উত্তেজিত অবস্থায় রয়েছি, আমার ইমোশনাল কন্ট্রোল নেই, তখন কিন্তু আমি কিন্তু সঠিক প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারবো না। দ্যাট ইজ ডিপেন্ডস অন দ্য এক্সটার্নাল ভ্যালিডিটি, তাই না? তো এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কিন্তু এই ইন্টারনাল ভ্যালিডিটি আর এক্সটার্নাল ভ্যালিডিটি দুটোই থাকে কিন্তু, হ্যাঁ, চেক করতে হয়। ইন্টারনাল ভ্যালিডিটি কি হতে পারে? হিস্ট্রি, ম্যাচুরিটি, টেস্টিং, ইনস্ট্রুমেন্টেশন, এই বিভিন্ন ধরনের জিনিসগুলো ইন্টারনাল ভ্যালিডিটি হতে পারে। হ্যাঁ, এগুলো আলোচনা করছি না, আলোচনার মধ্যে বিষয় নয়, থাকলে দিয়ে দেবো, ঠিক আছে? এগুলো তো প্রয়োজন নেই তোমার, জন হেনরি এফেক্ট এগুলো লাগবে না, ট্রিটমেন্ট এফেক্ট। থ্রেটস টু এক্সটার্নাল ভ্যালিডিটি কি হতে পারে? ট্রিটমেন্ট অফ ভ্যালিডিটি হতে পারে যে রিয়েক্টিভের কোনো ভুল করে এটা এসে গেছে 3, 4, 5 রিয়েক্টিভে। Adios, amigo. Powering on. হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার। হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। পাচ্ছি না, এক মিনিট। Power on. You've plugged into Nirvana. Your device is ready to pair. You're now connected to Stone 190. হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। একটু প্রবলেম হচ্ছে, এক মিনিট দাঁড়াও, দেখি আমার ব্যাটারিটা সমস্যা হচ্ছে। আচ্ছা, চলো। তো আমাদের কাছে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তো তো আমাদের ক্ষেত্রে এখানে কতগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে রিয়েক্টিং এফেক্ট অফ টেস্ট যে পদ্ধতিতে করছি তার ফলে কিছু পরিবর্তন আসতে পারে এক্সটার্নাল ভ্যালিডিটির ক্ষেত্রে। ট্রিটমেন্ট অ্যান্ড সাবজেক্ট ইন্টারাকশন, কোনো রকম ট্রিটমেন্ট বা সাবজেক্টের বিষয়বস্তুগত ভাবে কোনো ইন্টারাকশন যদি হয়ে থাকে তাহলে তার এক্সটার্নাল ভ্যালিডিটি কিন্তু এফেক্টেড হতে পারে। টেস্টিং অ্যান্ড সাবজেক্ট ইন্টারাকশন, টেস্ট এবং তার বিষয়বস্তুর মধ্যে কোনো ইন্টারাকশন হচ্ছে কিনা সেটাও জন্য এক্সটার্নাল ভ্যালিডিটি প্রভাবিত হতে পারে। অ্যান্ড মাল্টিপল ট্রিটমেন্ট এফেক্ট হতে পারে। আমি বারবার যদি কোনো ট্রিটমেন্ট করতে থাকি, বারবার কোনো এক্সপেরিমেন্ট যদি করতে থাকি, তাহলে সেক্ষেত্রে এক্সটার্নাল ভ্যালিডিটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। ঠিক আছে, যারা বুঝতে পারছো না বলবে, এখানে আমি ডিসকাস করছি না, অত প্রয়োজন নেই তোমাদের। দেখো, যদি টাইপ অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ যদি বলা হয়ে থাকে, তাহলে দেখো সিঙ্গেল ভ্যারিয়েবলের উপর দাঁড়িয়ে কিন্তু আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল ডিজাইনের উপর দাঁড়িয়ে দেখো ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইন হতে পারে। অর্থাৎ যেখানে আমি কোনো কিছুকে কিন্তু নিয়ন্ত্রণ করছি না বা কন্ট্রোল করছি না, আমি ট্রু আকারে এক্সপেরিমেন্টস গুলো করছি, আমি কিছু একটা দিচ্ছি, আমি কমপ্লেন খাওয়াচ্ছি এবং আলটিমেটলি তার হাইটটা বাড়ছে কি কমছে। এটার উপর দাঁড় করিয়ে দেখো এক্সপেরিমেন্টাল রিসার্চকে কিন্তু আমরা প্রি টেস্ট, পোস্ট টেস্ট কন্ট্রোল ডিজাইন করতে পারি। অর্থাৎ টেস্ট নেওয়ার আগের পরিস্থিতিকে আমরা কন্ট্রোল করতে পারি,
যেমন কমপ্লেন খাওয়াচ্ছি কাউকে, কমপ্লেন খাওয়ানোর আগের পরিস্থিতিকে আমি কন্ট্রোল করতে পারি, কমপ্লেন খাওয়ানোর পরের পরিস্থিতিকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। প্রি টেস্ট পোস্ট টেস্ট গ্রুপ ডিজাইন এটাকে আমরা বলে থাকি এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। পোস্ট টেস্ট অনলি কন্ট্রোল গ্রুপ ডিজাইন, অর্থাৎ আমরা পোস্ট টেস্ট হলে কমপ্লেন খাওয়ানোর পরে তারপরে আমরা কিন্তু টেস্ট করব, আগে টেস্ট করছি না, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে সোলোমন 4 গ্রুপ ডিজাইন, চারখানা ভাগে চারটে ভাগে গ্রুপকে ভেঙে দেওয়া হয়, সেখানে পারমুটেশন কম্বিনেশন করে দেখা হয় যে সে এক্সপেরিমেন্টটা ঠিকঠাক করে কাজ করছে কিনা। এটা ডিটেল জানার প্রয়োজন নেই, তোমরা অল্প একটু জানো তাতেই হবে। যখন যদি আমি ওই রিসার্চ মেথোডোলজিতে সাবজেক্টে আসি তখন আমি বলে দেবো। নন ইকুইভ্যালেন্ট কন্ট্রোল গ্রুপ থাকতে পারে, টাইম সিরিজ থাকতে পারে, মাল্টিপল টাইম সিরিজ থাকতে পারে। সময়ের সাথে সাথে কোনো কিছুর পরিবর্তনও কিন্তু কসি এক্সপেরিমেন্টাল ডিজাইন বলা হয় থাকে, অর্থাৎ ট্রু এক্সপেরিমেন্ট নয়, একটা পার্ট এক্সপেরিমেন্টাল আর একটা পার্ট এক্সপেরিমেন্টাল নয়, এরকম। আরটাকে প্রি এক্সপেরিমেন্টাল ডিজাইন, অর্থাৎ এক্সপেরিমেন্ট হয়ে গেছে, দেন আমি যে রেজাল্টটা পাচ্ছি তার উপর ডিপেন্ড করে আমি রিসার্চ করছি। এটা ওয়ান শট কেস স্টাডি হতে পারে, ওয়ান গ্রুপ প্রি টেস্ট পোস্ট টেস্ট হতে পারে, এমন স্ট্যাটিস্টিক গ্রুপ কম্পারিজন হতে পারে। এই জিনিসগুলো আমরা কিন্তু দেখতে পারবো। আমি ডিটেল এগুলো আলোচনা করছি না, প্রয়োজন নেই, ঠিক আছে, এগুলো প্রয়োজন নেই। আচ্ছা, স্ট্যাটিস্টিক অ্যাডভান্টেজেস অফ প্রি টেস্ট লাগবে না, এগুলো লাগবে না, ওই একটুকু অব্দি থাকবে, ঠিক আছে। এক্সপেরিমেন্টাল নিয়ে কোনো কোশ্চেন আছে কারোর কিছু? চারটে জিনিস এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে মনে রাখবে, যে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, আরেকটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল ভ্যালিডিটি, এই বেসিক্যালি এই জায়গাগুলো থাকে। আর কন্ট্রোল গ্রুপ এক্সপেরিমেন্টাল গ্রুপের কথা আমি আগেই বলে দিয়েছিলাম। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। চলো, প্রশ্ন নেই তো এক্সপেরিমেন্টের থেকে? নেই তো? স্যার, এক্সপেরিমেন্টাল রিসার্চ থেকে কোনো প্রশ্ন ছিল না, তবে ভ্যারিয়েবল বিষয়টা কি সেটা যদি একটু সংক্ষেপে বলেন। কি সাবজেক্ট তোমার? আমার আমার বাংলা, আর আমি যেহেতু ফার্স্ট ক্লাস করছি, মানে জেনারেল পেপারে আমার এগুলোই ফার্স্ট ক্লাস, আজকে 3 নম্বর ক্লাস করছি, তো সেক্ষেত্রে ভ্যারিয়েবল বিষয়টা আমার একটু সমস্যা হচ্ছে, মানে যদি একটু বলেন। ভ্যারিয়েবল মানে হচ্ছে, ভ্যারি করা মানে কি বোঝো? সুপর্ণা, তাই তো? হ্যাঁ স্যার। ভ্যারি করতে, ভ্যারি করা মানে কি বোঝো? ভ্যারি করছে কোনো কিছু, ভ্যারি করে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার ভ্যারি করে যাচ্ছে, মানে কি বোঝায়? কি বোঝাবে? স্যার মানে গুরুত্ব। না, ভ্যারি করে যাচ্ছে টেম্পারেচার। ধরো কিছুদিন আগে প্রচন্ড ঠান্ডা ছিল, এখন ঠান্ডাটা কম, মানে যেটা ভ্যারি করে, পরিবর্তন হয়, চেঞ্জ হয়, মডিফাই হয়, সেই জিনিসটাকে আমরা বলবো ভ্যারিয়েবল, তাই না? ধরো 3x+2y, এগুলোর মধ্যে কোনটা চেঞ্জ হতে পারে? 3 বা 2 কি চেঞ্জ হবে কখনো ইকুয়েশনে? না স্যার। চেঞ্জ হবে এক্স বা ওয়াই, যে কোনো একটা চেঞ্জ হবে। তাহলে এক্স এর জন্য ওয়াই চেঞ্জ যদি হয়, তো এক্স হবে ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই হবে ডিপেন্ডেন্ট। ওয়াই এর জন্য যদি এক্স পরিবর্তন হয়, তাহলে ওয়াই হবে ইন্ডিপেন্ডেন্ট, এক্স হবে ডিপেন্ডেন্ট। অর্থাৎ ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেটা বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী যার পরিবর্তন হয়, যার পরিবর্তন হয় না সেটা ভ্যারিয়েবল নয়, সেটা কনস্ট্যান্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। যার পরিবর্তন হবে, যার পরিবর্তন, টেম্পারেচারের পরিবর্তন হয় ভ্যারিয়েবল, তোমার হাইটের পরিবর্তন হচ্ছে ভ্যারিয়েবল, চুলের লেন্থ বাড়ছে ভ্যারিয়েবল, কিন্তু কনস্ট্যান্ট কোনটা? একটা কিডনি আছে, দুটো কিডনি আছে, পরের দিন 4টে কিডনি হয়ে যাবে, হবে? হবে না? না স্যার। হবে কি? হবে না। ধরো না স্যার। রবীন্দ্রনাথের লেখা উপন্যাস বা গল্পগুলো লেখা রয়েছে, রবীন্দ্রনাথ লিখে গেছেন, আর এখন যদি কোনো মানুষ বলে এখন আর নতুন করে রবীন্দ্রসঙ্গীত লেখা হচ্ছে না, তাহলে হবে? কথাটা চলবে না? রবীন্দ্রনাথের লেখা গানগুলো কনস্ট্যান্ট হয়ে গেছে এখন,
আর পরিবর্তন হবে না তো, যা করে গেছেন কিন্তু মারা গেছেন, আর তো হবে না। দ্যাট ইজ দ্য কনস্ট্যান্ট। কিন্তু যদি সে জীবিত থাকতো, জীবিত থাকাকালীন যদি তিনি লিখে যেতেন, দ্যাট মিনস তার গান বা তার কবিতা হচ্ছে ভ্যারিয়েবল, অর্থাৎ পরিবর্তন হয়ে যাচ্ছে, সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। যেটা সময় এবং পরিস্থিতি অনুযায়ী যার পরিবর্তন হয় সেটা ভ্যারিয়েবল, যার সময় বা পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হয় না সেটা কনস্ট্যান্ট। আবার কিছু কিছু জিনিস থাকে যারা আমরা, যে জিনিসগুলো থাকে যেগুলো হচ্ছে ভ্যারিয়েবলকে কি হারে পরিবর্তন হবে সেটাকে প্রভাবিত করতে পারে। কেউ বলবে 2 গুণ হারে হতে পারে, কেউ বলে 3 গুণ হারে হতে পারে, কেউ বলবে 1.5 গুণ হারে বৃদ্ধি পেতে পারে কোন একটা জিনিস, ঠিক আছে? আমি যদি তোমাকে একটা ঘুষি মারি, তুমি রিটার্নে আমাকে 2টো ঘুষি মারবে, তো আমি তোমাকে 2টো ঘুষি মারলে তুমি কটা ঘুষি মারবে সেই রেশিওতে? কটা? না একটাও না? কি হবে? চলো, 4টে। বোঝা যাচ্ছে না। 4টে? কে বললে? ফাল্গুনি? হ্যাঁ। 4টে? তাহলে এখানে একটা জিনিস বলা হচ্ছে, যেটাকে বলা হয় যে কোইফিশিয়েন্ট বা সহায়ক, এখানে কত হচ্ছে সহায়ক? 2, তাই না? হ্যাঁ হ্যাঁ তাই স্যার। তো? মারলে তুমি 4টে মারবে, আমি 4টে মারলে তুমি 8টা মারবে, আমি 8টা মারলে তুমি আবার 16টা মারবে। এটাকে বলি আমরা সহায়ক বা কোইফিশিয়েন্ট। কনস্ট্যান্ট হচ্ছে যার কোনো পরিবর্তন হয় না, ভ্যারিয়েবল যার সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। ইকুয়েশন বা রিসার্চের ক্ষেত্রে 3টে জিনিস ইম্পর্টেন্ট: ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট অ্যান্ড কোইফিশিয়েন্ট। এই 3টেই হচ্ছে মেইন যে কোনো কিছু এক্সপেরিমেন্টে বা যে কোনো ধরনের কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে, যেখানে সংখ্যার রিসার্চ হয় সেই সব জায়গায়, সায়েন্সের মধ্যে সাবজেক্ট গুলোতে, সোশ্যাল সায়েন্সের মধ্যে সাবজেক্ট গুলোতে এগুলো হচ্ছে মূল ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, চলো। বোঝাতে পারলাম সুপর্ণা? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো, তো এবার আমরা কিন্তু একটুখানি আসি হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। এখানে আমি শর্টলি বলে দেবো, এগুলো ডিটেল তোমাদের কিছু নেই, আমাকে যেহেতু পিপিটি গুলো বড় করে আছে সেই জন্য আমি এটা বলে দিয়েছি, ঠিক আছে? তো ডেসক্রিপটিভ রিসার্চের ক্ষেত্রে তো ডেসক্রাইব করছি, আমাদের যে WH ওয়ার্ড গুলো যেগুলো থাকে না, হোয়াট, হাউ, ওয়াই, এই দিয়ে যখন আমরা কোনো প্রশ্ন করতে থাকি তখন সেগুলোকে আমরা কি করি, ডেসক্রিপটিভ রিসার্চের সাথে রিলেট করতে থাকি, ঠিক আছে? আমরা 3টে টাইপ অফ ইনফরমেশন পাই বলে দিলাম, যে একটা আমরা পাচ্ছি যে রেসপেক্ট টু দ্য ভ্যারিয়েবল অর দ্য কন্ডিশন অফ দ্য সিচুয়েশন, তার উপর ডিপেন্ড করে পেতে পারি। আমরা স্ট্যান্ডার্ডস অ্যান্ড নর্মস অনুযায়ী কম্পেয়ার টু প্রেজেন্ট দ্য কন্ডিশন দ্যাট এক্সপার্ট কনসিডার টু বি ডিজায়ারেবল। এগুলো লাগবে না তোমাদের ডিটেল। বেসিক রিসার্চ এগুলো লাগবে না। দেখো, টাইপ অফ রিসার্চের মধ্যে আমরা কিন্তু সেন্সাস সার্ভে, স্যাম্পল সার্ভে, হ্যাঁ, ক্রস সেকশনাল সার্ভে, লঙ্গিটিউডিনাল সার্ভে, কম্পারেটিভ সার্ভে, ইভালুয়েটিভ সার্ভে, ডকুমেন্টারি সার্ভে, এই ধরনের সার্ভে গুলো কিন্তু আমরা যেগুলো করে থাকি এগুলো সব হচ্ছে ডেসক্রিপটিভ ওয়ে রিসার্চকে রিপ্রেজেন্ট করে। ডেসক্রিপটিভ মানে ব্যাখ্যা করা, কোনো কিছুকে ডেসক্রাইব করা, ঠিক আছে? এবং সিঙ্গেল ভ্যারিয়েবলে সেটা ডিসক্রাইব হবে, ডাবল ভ্যারিয়েবলে নয়, ঠিক আছে? এগুলো আমি এগুলো বলছি না, প্রয়োজন নেই তোমাদের। তার প্রয়োজন আছে জানার এখান থেকে কিছু আছে? না স্যার। ক্রস সেকশনাল সার্ভে আর লঙ্গিটিউডিনাল সার্ভে কাকে বলি আমরা জানো? আইডিয়া আছে? আচ্ছা, যেটা আইডিয়া? ওই ক্রস সেকশনাল স্টাডি, লংজিটিউডিনাল স্টাডি, ওইটাই কি বোঝাচ্ছে? একদম একদম, সেটাকে সেই ধরনের সার্ভে করা, যখন একই সময়ে দাঁড়িয়ে দুটো ব্যক্তির সার্ভে যখন আমরা করছি, দুটো গ্রুপের সার্ভে করছি, দুটো প্যানেলের সার্ভে করছি, তখন ওটা লংগিটিউডিনাল না, একই টাইমে দাঁড়িয়ে যখন আমরা করব তখন সেটা হবে হচ্ছে ক্রস সেকশনাল সার্ভে। আর যখন আমরা পিরিয়ডিক টাইমে করব, যে আমি 2 বছর আগে করেছিলাম এখন করছি, ধরো পোস্ট কোভিড সিচুয়েশন অ্যান্ড প্রি কোভিড সিচুয়েশনের মধ্যে আমি কম কম সার্ভে করেছি, তাহলে কি বোঝাবে? ক্রস সেকশনাল। লংজিটিউডিনাল
লঙ্গিটিউডিনাল। আমার কিছু হ্যাঁ ডেটা আমার কিছু এখন অব্দি আমার একটা রিসার্চের 7খানা রিসার্চের পেপার আমার রেডি রয়েছে, যার ডেটাগুলো আমার ডেটাগুলো কালেক্ট করা হয়েছিল 2011 সালের ডেটা অনুযায়ী। আচ্ছা কত সাল? 26। আমি এই 15 বছর ধরে শুধু ওয়েট করে আছি সেই ডেটাটাকে ব্যবহার করার জন্য, নতুন ডেটা আসবে এবং সেই ডেটার সাথে সেই ডেটাটা কম্পেয়ার করে আমি আমার পেপারগুলোকে পাবলিশ করব। তাহলে এটা লঙ্গিটিউডিনাল সার্ভে। আমি দেখবো 2011 সালে যে ডেটাটা আমি কালেক্ট করেছি, ঠিক পরের সার্ভে রিপোর্টে যে ডেটাটা আসবে সেই সার্ভের মধ্যে কি সিগনিফিকেন্ট ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি। এইটাই বলতে পারলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো ডকুমেন্ট, বলো বলো, প্রশ্ন যত বেশি করবে তত বেশি লাভ, কিন্তু বলে দিলাম বারবার। স্যার আমার যেটা কনসেপ্ট আছে যে হ্যাঁ ডেভেলপমেন্টাল রিসার্চের দুটো ভাগ হচ্ছে আমাদের, ক্রস সেকশনাল আর লঙ্গিচুরাল। এবার ক্রস সেকশনাল যেটা হচ্ছে, ধরুন পিঁয়াজে আম, হ্যাঁ বিভিন্ন স্টেজের ছেলে মেয়েদের নিয়ে রিসার্চ করছেন। তারপর অনেকগুলো, যেমন ধরুন ইনফ্যান্সির কিছু গ্রুপ নিল ছেলে মেয়ে, আবার কৈশোরকালের নিল, এটা হচ্ছে ক্রস সেকশনাল। আর যদি একটা গ্রুপেরই ছোটবেলা থেকে বড়বেলা অব্দি তিনি দেখেন, সেটা হচ্ছে লঙ্গিচুরাল। এইটা আমার একদম কাছে কনসেপ্ট আছে, কিন্তু আপনি ওই যে এটা বললেন ওই 2001 থেকে 25-এর, ওইটা আমার ঠিক ক্লিয়ার হলো না, আরেকবার যদি একটু বলে দেন। দেখো 2001 থেকে 25 ব্যাপার তুমি যেটা বলেছো একদম সেটা ঠিক, মানে ওইটাই বলেছি আমি আলটিমেটলি, অন্য কিছু বলিনি। যখন একই মাথায় রাখবে, যদি একই সময়ে দাঁড়িয়ে যদি দুটো গ্রুপের মধ্যে যদি কম্পারিজন করা হয়, যে সার্ভে কম্পারিজন হবে সেটা ক্রস সেকশনাল হবে। বুঝতে পারলাম? আচ্ছা। একই সময়কের মধ্যে যদি কম্পারিজন হয়, যেটা পেঁয়াজে করেছিলেন, অ্যাডোলেসেন্ট হলে অ্যাডোলেসেন্ট, অ্যাডাল্ট হলে অ্যাডাল্ট, অ্যাডাল্টহুড হলে অ্যাডাল্টহুড, যেটা বলবে সেই স্টেজে করেছিলেন। কিন্তু সময় পরিপ্রেক্ষিতে পরিবর্তনের সাথে সাথে যখন সেটা পরিবর্তন হবে, অর্থাৎ লঙ্গিটিউডিনাল টাইম সেখানে কিন্তু চেঞ্জ হয়। ক্রস সেকশনের ক্ষেত্রে কোনো টাইম চেঞ্জ হবে না, একই সময়ে গবেষণা হবে, দুটো ভিন্ন গবেষণা আচ্ছা। একই সময় হবে। কিন্তু লঙ্গিটিউডিনালের ক্ষেত্রে গবেষণার বিষয়বস্তু এক, কিন্তু সেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। টাইম হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। ক্রস সেকশনের ক্ষেত্রে টাইম হচ্ছে কনস্ট্যান্ট, দাঁড়িয়ে থাকবে টাইম, আর লঙ্গিটিউডিনালের ক্ষেত্রে টাইম হচ্ছে পরিবর্তনশীল। সময় পরিবর্তনের সাথে সাথে রেজাল্টের কি পরিবর্তন হচ্ছে, এইটাই কি বলছি আমরা লঙ্গিটিউডিনাল। তুমি যেটা বলেছো একদম ঠিক, সেটাই বলেছি, আমি একই জিনিস বললাম, আমি অন্য কিছু বলিনি। কনসেপ্টটা স্যার ভুল ছিল কি, আপনি যেটা বলছেন সময়টা কনস্ট্যান্ট, আর আমি যেটা এতদিন ভেবেছি সেটা হচ্ছে ব্যক্তি কনস্ট্যান্ট, মানে একই ব্যক্তির আর আলাদা ব্যক্তির, এইটা আমার একটু কনসেপ্টে মানে গরমিল ছিল। ঠিকই তো, একটি ব্যক্তির সময়ের সাথে সাথে যদি পরিবর্তন তার হয়, তাহলে সেটা হবে লঙ্গিটিউডিনাল, তাই তো আচ্ছা। বলছো? হ্যাঁ, সেটাই তো বলছো তুমি। সময়টা মেইন ব্যাপার এখানে, টাইমটা এক জায়গায় কনস্ট্যান্ট থাকবে আর অন্য ক্ষেত্রে টাইমটা চেঞ্জ হবে। আচ্ছা ঠিক আছে। হবে, কিন্তু ব্যক্তি হবে একজন। যখন লঙ্গিটিউডিনালের ক্ষেত্রে ব্যক্তি হচ্ছে একজনই, আর ক্রস সেকশনের ক্ষেত্রে একাধিক ব্যক্তি হবে। আমি আমি 20 বছর, আমি আজ থেকে 20 বছর আগে কেমন ছিলাম, 10 বছর আগে কেমন ছিলাম, এখন কেমন আছি, ভবিষ্যতে কেমন থাকবো, আমি কেমন থাকবো, এটা হচ্ছে আমার লঙ্গিটিউডিনাল সার্ভে বা লঙ্গিটিউডিনাল স্টাডি হবে। লঙ্গিটিউড ওয়েতে আমার আসছে এটা। কিন্তু ক্রস সেকশনাল কি, সমসাময়িক আমি এবং ধরো বীরেশ্বর স্যারের কথা যদি বলে থাকি, তাহলে বীরেশ্বর স্যারের মধ্যে আমার আর বীরেশ্বর স্যারের মধ্যে আজকে দাঁড়িয়ে 2026 সালের 24শে জানুয়ারি দুজনের কি পজিশন রয়েছে, দ্যাট ইজ দ্য ক্রস সেকশনাল রিসার্চ। বলতে পারলাম? তুমি হ্যাঁ যেটা স্যার। বলেছো একদম ঠিক বলেছো, তুমি কোনো ভুল বলোনি। তুমি যেটা বলেছো আমিও সেই একই কথাই বলেছি, আলাদা কিছু বলি, একটু হয়তো শব্দ এদিক ওদিক হতে পারে, কিন্তু মিনিংটা এক। ঠিক আছে, চলো। তো ডকুমেন্টারি সার্ভে, ডকুমেন্ট সার্ভে করতে পারি আমরা, ইনভেস্টিগেশন করতে পারি, নিউজ পেপার হতে পারে, কোনো জার্নাল হতে পারে,
আর্টিকেল হতে পারে, রিপোর্ট হতে পারে, অ্যানুয়াল রিপোর্ট হতে পারে, বিভিন্ন জিনিস আমরা যখন ডকুমেন্ট ঘেটে ঘেটে যখন কোনো সার্ভে করি তাকে আমরা ডকুমেন্টারি সার্ভে আমরা কিন্তু বলবো। ঠিক আছে, এগুলো বলে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা ডেসক্রিপটিভ রিসার্চ নিয়ে কোনো কারোর প্রশ্ন কিছু জানার? তাড়াতাড়ি বলবো, এই সময় নষ্ট করবো না। আচ্ছা আর কিছু জিজ্ঞাসা করার নেই তো? ও, শোনা যাচ্ছে আমাকে? না স্যার। এই তো কোশ্চেন কার? চলো, এক্সপেরিমেন্টাল রিসার্চ আমি বলে দিয়েছি, রেফারেন্সিং সিস্টেম পরে আসছে। আচ্ছা হিস্টোরিক্যাল রিসার্চটা আমি বলে দিই বেসিক্যালি। হ্যাঁ, খুব সিগনিফিকেন্ট রিসার্চ আমাদের হিস্টোরিক্যাল রিসার্চ। তো হিস্টোরিক্যাল রিসার্চের ক্ষেত্রে আমরা কি করছি, আমরা টাইমের সাথে সাথে যদি কোনো কিছু পরিবর্তন হয় বা সময়ের সাথে সাথে কোনো কালচারাল চেঞ্জেস যদি আমরা দেখতে পারি বা ক্রোনোলজিক্যাল কোনো ইভেন্টের পরিবর্তন যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা সেটাকে হিস্টোরিক্যাল রিসার্চের মধ্যে আসবো। অর্থাৎ ইতিহাস পাস্টের সাথে সম্পর্কিত আমরা করতে পারবো। আচ্ছা বলো তো, হিস্টোরিক্যাল রিসার্চ সিগনিফিকেন্স কোথায়, বা হিস্ট্রি সিগনিফিকেন্স কোথায় বলো তো? কেন হিস্ট্রি পড়বো আমরা? জানো Present. ইতিহাস? প্রেজেন্ট মানে অতীতকে বাদ দিয়ে বর্তমানকে বুঝতে অসুবিধা হবে। কেন, কি অসুবিধা হবে বুঝতে? পারছিলাম না, মানুষ তো অতীতকে ভুলতে চায়। বলে দিলাম আমি পাস্ট আমি মনে রাখতে চাই না, আমি বর্তমানে যে অবস্থায় আছে আমি সেটা মনে রাখতে চাই। তাহলে তো ইতিহাস পড়ার গুরুত্বই রইল না তাহলে। স্যার আসলে আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিভাবে এসেছে বা কি পরিবর্তনের মধ্যে দিয়ে এসেছে সেটা জানা আমাদের জন্য খুব প্রয়োজনীয়। জেনে কি করবো তারপর? স্যার ইতিহাসের নির্যাসটুকু আমি বর্তমানে কাজে লাগাবো, তার কি গুরুত্ব আছে? সিম্পল ল্যাঙ্গুয়েজে এটা, টু নো আওয়ার পাস্ট, to know our past, to evaluate our present and create our future. অতীতকে জানবো, জেনে বর্তমানে সেটাকে বিচার করব এবং ভবিষ্যৎটাকে আমি সংশোধন করব। এটি হচ্ছে মূল কাজ ইতিহাসে। এবং হিস্ট্রি অলওয়েজ রিপিটস, কেন ইতিহাস সবসময় কি বলে, রিপিটস কে বাংলায় কি বলবো? পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি হয় ইতিহাসের। কেন ইতিহাসের পুনরাবৃত্তি হয় জানো? জানো কেন হয় ইতিহাসের পুনরাবৃত্তি? জানো না নাকি? কেন? বিকজ ইট ইজ রিলেটেড উইথ আওয়ার কালচার। কালচারাল পার্সপেক্টিভ থেকে আমরা কোনোদিন বেরোতে পারি না, যার জন্য ইতিহাস সবসময় রিপিট হয় আমাদের কাছে। ওই কালচারের মধ্যে আমরা সাইকেল ওয়েতে থাকি, কোনো না কোনো সিকোয়েন্সে পরে কোনো না কোনো একটা সিকোয়েন্স আছে, এই সার্কেলের মধ্যে ইতিহাস চলতে থাকে। ঠিক আছে, চলো তো এইগুলো বাদ দেওয়ার প্রয়োজন নেই। কোথা থেকে আমরা কি নিয়েছিলাম? প্রসেস অফ কন্ডাক্টিং রিসার্চ, ক্যাটাগরি অফ সোর্সেস, ডকুমেন্ট, নিউমেরিক্যাল রেকর্ড, ওরাল স্টেটমেন্ট, রিলিক, এগুলো থেকে আমরা ডেটা কালেক্ট করতে। প্রাইমারি সেকেন্ডারি সোর্স এখানে কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা প্রাইমারি সোর্স হিসেবে আমি নিজের চোখে যে ইতিহাসকে আমি নিজের চোখে দেখব, সেটাই কিন্তু এখানে প্রাইমারি রিসোর্স। আর সেকেন্ডারি রিসোর্স কোনটা বা সেকেন্ডারি সোর্স কোনটা, যেটা অন্য কেউ দেখেছে বা ডকুমেন্টেড অবস্থায় সে তৈরি করে রেখেছে, সেই ডকুমেন্টকে যখন আমি ব্যবহার করছি তখনই সেটা সেকেন্ডারি আমার স্টেজে চলে আসবে। দেখো এখানে ইভালুয়েশনের ক্ষেত্রে আমরা যখন হিস্টোরিক্যাল ইভেন্টকে ইভালুয়েট করি তখন দুটো জিনিস এখানে আসে, একটা ইন্টারনাল ক্রিটিসিজম, একটাকে বলি আমরা এক্সটার্নাল ক্রিটিসিজম। ইন্টারনাল ক্রিটিসিজম কোনটা? ইন্টারনাল ক্রিটিসিজম হচ্ছে সেইটাই যখন তার কন্টেন্ট, তার বিষয়বস্তু, যে জিনিসগুলো বলা হচ্ছে সেগুলো সঠিক কিনা, অ্যাকুরেট কিনা, সঠিক বলা হচ্ছে কিনা, সেটা হচ্ছে ইন্টারনাল ক্রিটিসিজম। এক্সটার্নাল ক্রিটিসিজম কি? এক্সটার্নালি সে কতটা সিগনিফিকেন্ট, পপুলেশন তাকে নিয়ে কি ভাবছে সেই ঘটনাটাকে নিয়ে, জনগণ মানুষ সেই ঘটনাটাকে নিয়ে কি ভাবছে, জনগণের কি রিয়াকশন তৈরি হচ্ছে, দ্যাট ইজ দ্য এক্সটার্নাল ক্রিটিসিজম। বা অথেন্টিসিটি, যে হ্যাঁ এটা সঠিক
এবং এটা সমাজের মধ্যে একটা প্রভাব রয়েছে, এটিকে বোঝার জন্য এক্সটার্নাল ক্রিটিসিজম। অর্থাৎ ইন্টারনাল ক্রিটিসিজম হচ্ছে কারণ, এক্সটার্নাল ক্রিটিসিজম হচ্ছে তার ফলাফল। ক্লিয়ার? স্যার ইন্টারনাল ক্রিটিসিজমটা আরেকবার একটু বলবেন? মানে অ্যাকুরেসি, হ্যাঁ, সত্যি কিনা। তোমাকে এটা বলা হলো যে তাজমহলের তলায় শিব মন্দির, তাজমহল ওখানে শিব মন্দির ছিল, বলে দেওয়া হলো। তাহলে এই কথাটা কতটা সঠিক সেটা বিচার কে করবে? ইন্টারনাল ক্রিটিসিজম। কতটা সত্যি কথা বলা হচ্ছে ইতিহাসে, কতটা সত্যি ইতিহাস লেখা হয়েছে, সেইটা বলা হয়েছিল যে তাজমহল বানানোর সময় নাকি যা শ্রমিক ছিল তাদের সবার আঙুল কেটে দেওয়া হয়েছিল, তাই তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, শুনেছি। ডাহা মিথ্যে কথা, এটা বুঝেছো তো, এগুলো বানানো গল্প। এবং উল্টে তাজমহল যিনি বানিয়েছিলেন, কে বানিয়েছিলেন? শাহজাহান। শাহজাহান। তো শাহজাহান যিনি বানিয়েছিলেন তিনি তাদের জন্য একটা সেটেলমেন্টের ব্যবস্থা করেছিলেন, এবং তার বংশ পরম্পরায় সে কারিগর আজও বেঁচে রয়েছে এবং তারা সেই কারিগরির কাজ আজও করে যাচ্ছে। কি করে করছে? যদি তার হাত কেটে দিত, সম্ভব না। এইগুলো হচ্ছে ফেক গল্প ক্ষেত্রে এগুলো তৈরি হয়েছে। দ্যাট ইজ দ্য ইন্টারনাল ক্রিটিসিজম। কিন্তু এক্সটার্নাল ক্রিটিসিজম কোনটা? মানুষ হাত কেটে দেওয়াটা নিয়ে কি ভেবেছে, সেখানে কি রিপ্রেজেন্ট হয়েছে। তাজমহলকে মানুষ একটি ভালোবাসার প্রতীক হিসেবে মনে যখন করে রেখেছে, সেটা মনে রাখা মানুষের মধ্যে কি তার প্রভাব পড়েছে, মানুষের মধ্যে কি তার ইম্প্যাক্ট পড়েছে, সেটা হচ্ছে এক্সটার্নাল ক্রিটিসিজম। বলতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে কোনো সত্যতা কোনো বিষয় নিয়ে যখন আমরা বলবো, ঐতিহাসিক ঘটনা সত্যতা নিয়ে বিচার করব, ইন্টারনাল ক্রিটিসিজম। সেই ঘটনাটা সমাজে কি তার প্রভাব পড়েছিল পরবর্তী সময়, বা এখনো বর্তমানে কি প্রভাব রয়েছে, সেটা হচ্ছে এক্সটার্নাল ক্রিটিসিজম। ঠিক আছে, চলো। আচ্ছা, ডেটা অ্যানালিসিস, ওই কোডিং সিস্টেম, এগুলো ডিটেল জানার প্রয়োজন নেই, এটাও জানার প্রয়োজন নেই, লিমিটেশন এগুলো জানারও প্রয়োজন নেই। আচ্ছা, হিস্টোরিক্যাল রিসার্চে কোনো প্রশ্ন আছে তোমাদের? আছে? না স্যার। না স্যার, চলো ঠিক আছে। তোমাদের এত কম প্রশ্ন আছে কেন? একটু প্রশ্ন করলে তো ভালো লাগে। আচ্ছা, চলো আমরা রিসার্চ রিপোর্ট রাইটিং বা রিসার্চ এথিক্স সম্পর্কে আমরা একটু জেনে নিই, বা আর্টিকেল লেখার সময় আমরা লিখবো কিভাবে, বা রিসার্চ পেপার নিয়ে লিখবো কি করে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা। তোমরা একটা কোশ্চেন করবে, হ্যাঁ, কোশ্চেন না করলে কিন্তু আমার খুব একটা বেশি মানে এনার্জি পাই না আমি কিন্তু, হ্যাঁ। তারপর সারাদিন খাটাখাটনি করে আসার পরে তোমরা যদি প্রশ্ন না করো তাহলে আমি মোটিভেট হবো কি করে? ঠিক আছে। তো রিসার্চ রিপোর্ট রাইটিং, রিসার্চ রিপোর্ট কিভাবে লেখে আইডিয়া আছে কারণ? রিসার্চ রিপোর্ট রাইটিংটা কোন টেন্সে হয়? পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স না ফিউচার টেন্সে? পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে। কেন? একটা রিসার্চের পর কোনো কিছু রিপোর্ট তৈরি করা হচ্ছে, যেটা মানে অলরেডি হয়ে গেছে কাজটা, তাই পাস্ট টেন্স ইউজ করা। Hmm. That means it already has been done. That's why we are using the past tense of sentence. যে কোনো রিসার্চ রিপোর্ট রাইটিং লেখাই হবে পাস্ট টেন্সে বা অতীতের, মানে টেন্সের বাংলা কি বলে? অতীতকাল নাকি? হ্যাঁ, কাজ। হ্যাঁ। অতীতকালে লেখা হবে, ঠিক আছে, পাস্ট টেন্সে লেখা হবে সবসময়, কিন্তু মাথায় রাখতে হবে। আর আমাদের কিন্তু এথিক্যাল জায়গা আছে, আমাদের ভারতবর্ষের রিসার্চটা কোনো এথিক্যাল কিছু জিনিস না। চুরি চামারি করে এটা রিসার্চ করে দিতে পারলেই মানে কেল্লা ফতে আর নামের বাসায় একটা ডক্টরেট বসিয়ে নেবে, এটাই আমাদের বেসিক জায়গা। রিসার্চ এথিক্স ভারতবর্ষে কিচ্ছু নেই। রিসার্চের ক্ষেত্রে এথিক্স বলে কিছু নেই। ইউনিভার্সিটির প্রফেসর বলো বা রিসার্চ স্কলার বলো, পিএইচডি করার ছেলে মেয়েদের কথা বলো, সবাই এই রিসার্চ এথিক্সটাকে মানতে চায় না, করতে চায়। এভরিওয়্যার এই প্রবলেম রয়েছে। যার ফলে কি হতো, আমাদের রিসার্চ ওয়ার্ক গুলো না কোনো প্রোডাক্টিভ রিসার্চ ওয়ার্ক না, দেশের কোনো কাজে আসে না। আমাদের রিসার্চ পেপার একটা বইয়ের মধ্যে আটকে পড়ে থাকে, এবং আমাদের নিজেদের চাকরি পাওয়া, আমাদের নিজেদের প্রমোশন পাওয়ার মধ্যেই রিসার্চ এথিক্স আটকে থেকে যায়। রিসার্চ এথিক্স নিয়ে ভেবে আমরা কোনো কাজ কিন্তু করি না। ঠিক, আমি আস্তে আস্তে আসছি।
তো পারপাস অফ রিপোর্ট রাইটিং কি, কেন আমরা রিপোর্ট রাইটিং করব, বা কেন আমরা একটা আর্টিকেল লিখবো, কিভাবে লিখবো, কেন লিখতে যাবো? ফার্স্ট, ওয়াই দ্য স্টাডি ওয়াজ আন্ডারটেকেন। প্রথম বলছে কেন আমি স্টাডিটা নিলাম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস কোন রিসার্চ রিপোর্ট লেখার ক্ষেত্রে। তাহলে আমি কেন নিচ্ছি, কি জন্য নিচ্ছি, তাতে কার লাভ হবে, আমি রিসার্চ করলে কার লাভ হবে? ধরো তুমি একটা পিএইচডি করলে, পিএইচডি করে কার লাভ হবে? তোমার, তাই তো? পিএইচডি করে কলেজ সার্ভিসে পরীক্ষা দিতে গেলে শো করবে, বা লোককে বলতে পারবে যে আমার নামে আগে ডক্টর লেখা রয়েছে, আমি ডক্টর অমুক, ডক্টর অমুক, ডক্টর তমুক, তাই তো নাকি? এটাই তো মূল উদ্দেশ্য। হ্যাঁ, এটি তো মূল উদ্দেশ্য নাকি? না স্যার, না এটা স্যার, উদ্দেশ্য হওয়া উচিত সেটা না। হ্যাঁ, এটা উদ্দেশ্য হওয়া উচিত না। তো ওইটা উদ্দেশ্য হওয়া উচিত না, কিন্তু তোমার উদ্দেশ্য তাই কিনা বলো? হ্যাঁ স্যার, এখন আর ব্রডার অ্যাসপেক্টে কেউ ভাবে না অতটা। আমি এটা এটাই তো বলতে চাচ্ছি, বর্ডার রেসপেক্ট কেন ভাবো না, কারণ কি, তার জন্য কে দায়ী? হ্যাঁ, আমরাই দায়ী। কেন, কি বেসিসে নিজেকে দায়ী করলে বলো তো? কি বেসিসে নিজেকে দায়ী করছো যে মানে ব্রডার রেসপেক্টে তো রিসার্চে কাজ করার দরকারই তো নেই। ব্রডার রেসপেক্টে কেন দেওয়া হচ্ছে? কারণ তোমাকে আলটিমেটলি মেশিন বানিয়ে দেওয়া হয়েছে। তোমার কাছে এই ডিগ্রিটা না থাকলে, ডিগ্রিটা না থাকলে তুমি কলেজ সার্ভিসে বসতে পারবে না, তোমার বিএড এর ডিগ্রি না থাকলে তুমি টিচার হতে পারবে না। কিন্তু আদৌ বিএড কমপ্লিট করে কি একটা টিচার ভালো ভালো টিচার হতে পারে? তার কি কোনো গ্যারান্টি আছে? নেই তো। আবার যার বিএড নেই, সে আবার হয়তো বিএড পাস করা টিচারের থেকে ভালো টিচার হতে পারে। তাহলে আমাদের ক্ষেত্রে বিএড শেখাটা কোনো প্যাশন নয়। আমরা গান শিখি, আমরা খেলাধুলা করি, এগুলো আমাদের প্যাশনের জায়গা না। কিন্তু মানে একটা টিচিং যে একটা প্যাশন হিসেবে নিতে হবে, সেটা কিছু ভাবা হয়নি। ঠিক আছে, এটাকে অর্থের বিনিময়ে বিচার করা আছে। স্যালারি ভালো দিচ্ছে, মাইনাপত্র ভালো, সরকারি চাকরি, হ্যাঁ, যাও স্কুল যখন যা, প্রচুর ছুটি আছে একদম। আমরা কি করছি ছুটির সময়? ঘুরবো ফিরবো, আনন্দ করব, ট্রেনে আসি। অধিকাংশ টিচারদের মুখে শুনি যে তারা কি পুজোর সময় জামা কাপড় কিনেছে, তারা কি কোথায় কোন পুজোয়, দুর্গাপুজোয়, গরমের ছুটিতে কোথায় ঘুরতে গেছে। এইটাই হচ্ছে তাদের আলোচনার বিষয়, কোনো কনস্ট্রাকটিভ আলোচনা তারা কিন্তু করে না। তাহলে সেই দেশে দাঁড়িয়ে এডুকেশন ফিল্ড নিয়ে ভেবে কি লাভ, কি হবে? কিছুই হবে না। ভালোবাসার জন্য, এবং ভালো লাগাটা একটা প্রিভিলেজ সেকশনের জন্য, কিন্তু মনে রাখবে ভালো মতো করে, প্রিভিলেজ। রবীন্দ্রনাথ প্রিভিলেজ কমিউনিটির সাথে বিলং করতে, ওই জন্য তিনি রবীন্দ্রনাথ হতে পেরেছিলেন, তাই না? নজরুলের হওয়ার ব্যাপারটা কঠিন ছিল, অনেক কঠিন। হ্যাঁ, অনেক স্ট্রাগল করে তাকে কাজী নজরুল ইসলাম হতে হয়েছিল। তো কজন এরকম আছে যে তারা ওরকম স্ট্রাগল করে সব করতে পারে? তোমাদের মধ্যে হয়তো প্রতিভা থাকতে পারে, যে তোমাকে প্রথমেই বলে দেওয়া হচ্ছে যে প্রতিভা যা খুশি থাকুক, পড়াশোনা করে ভাই আগে তোমাকে চাকরিটা পেতে হবে। তাহলে তোমার প্রতিভা ড্রেনের জলে ভেসে গঙ্গায় চলে গেছে, বুঝেছো? আর নেই। তো এইটা হচ্ছে বাস্তব পরিস্থিতি আমাদের। এই জন্য তোমরা নিজেরা দায়ী নও এখানে, দায়ী নও এই পরিপ্রেক্ষিতে বলছি, কেন তোমরা সোসাইটিতে প্রিভিলেজড নও, আমিও প্রিভিলেজড নই, বা আমার নেক্সট জেনারেশনও প্রিভিলেজড হবে না। তার জন্য আমরা নিজের প্রতিভাকে বের করে আনতে পারি না। ওই জন্য রিসার্চের ব্যাপারটা এটাই, কে ভালোবেসে রিসার্চ করতে আসে না, ডিগ্রি ভেবেই রিসার্চ করতে আসে। চলো, তো স্টাডি ওয়াজ আন্ডারটেকেন, কেন আমি রিসার্চটা করছি, করে আমার রিসার্চের লাভ কি, কার উপকার হবে, কার কাজে আসবে, সেটা আমরা এখানে ভাববো। হোয়াট ওয়াজ দ্য এইম, কি উদ্দেশ্যে করছি, হোয়াট ওয়াজ প্ল্যান্ড, কি পরিকল্পনাগুলো করা হয়েছে, হোয়াট ওয়াজ ডান, কি করা হয়েছে, অ্যান্ড হোয়াট হ্যাজ বিন ফাউন্ড, কি পাওয়া গেছে, অ্যান্ড হাউ দ্য প্রেজেন্ট স্টাডি উইল বি প্রুভিং দ্য হেল্পফুল টু আদার্স। অন্যদের কাছে কি করে সহায়ক হিসেবে কাজটা উঠে আসবে, সেইভাবে রিপোর্ট রাইটিং হবে। লাস্ট, সেভেন্থ, হাউ দ্য প্রেজেন্ট স্টাডি ইজ রিলেটেড টু দ্য আদার নলেজ ইন দ্য এরিয়াস। অন্য এরিয়াগুলোর সাথে এই স্টাডিটার কি সম্পর্ক রয়েছে,
অন্য বিষয়গুলোর সাথে এই বিষয়টির কি সম্পর্ক আছে, এই সমস্ত কিছু হচ্ছে রিসার্চ রিপোর্ট রাইটিং এর পারপাস বা উদ্দেশ্য। দেখো ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, তো আমরা দেখো স্ট্রাকচার ইন দ্য রিসার্চ রিপোর্ট, তাহলে আমাদের দুটো আমরা এখানে কিন্তু স্ট্রাকচারিং করি। একটাকে বলছি রাইটিং দ্য ডিসার্টেশন এন্ড থিসিস, আরেকটাকে বলছি রাইটিং দ্য রিপোর্ট ইন দ্য ফর্ম অফ এ রিসার্চ পেপার ইন আর্টিকেলস এন্ড জার্নালস। আমরা পেপার লিখি, কার কার পেপার লিখেছো তোমরা কেউ? আর করো, পেপার লেখো তোমরা কেউ, রিসার্চ পেপার লেখো? না স্যার, লিখিনি। লেখোনি? তাহলে চলো চলো নেটটা কোয়ালিফাই করে নাও, কিন্তু শুধু নেট কোয়ালিফাই করলে এখানে আর হবে না কিছু। তারপর পিএইচডি করতে হবে, পিএইচডি করার সাথে পাবলিকেশন করতে হবে, পাবলিকেশন করার পর কলেজ সার্ভিসে অ্যাপ্লাই করতে হবে, কলেজ সার্ভিস তারপরে হবে, তবে তুমি চাকরি পাবে। লং প্রসেস, বুঝেছো? স্যার ধৈর্য আমাদের ধরতে হবে। ডিসার্টেশন করতে হয়েছিল। হ্যাঁ, তাহলে ডিসার্টেশন করে ডিসার্টেশনটা পেপারে কনভার্ট করোনি, রিসার্চ পেপার বের করোনি? না স্যার, এই তো আমার শেষ হলো এই ডিসেম্বরে, মানে এখনো কোর্সটা মানে রেজাল্ট আউট হয়নি আর কি। তো এরপর চেষ্টা করবো। কিসের উপর ডিসার্টেশন করেছো? আমি ফোক কালচারের উপর করেছিলাম। ফোক কালচারের উপরে করেছিলে? ফোক কালচার এডুকেশনকে রিলেট করে করেছিলে? হ্যাঁ হ্যাঁ স্যার। তোমার কি হিস্ট্রি না বেঙ্গলি? আমার বাংলা। বাংলা। চলো, তাহলে ডিসার্টেশন করেছো, ডিসার্টেশন করার পরে তোমার কিন্তু সেটা একটা পাবলিকেশন করতে হবে, ঠিক আছে? তো তুমি যে ডিসার্টেশন করেছো ওটা একটা রিপোর্ট রাইটিং এর প্রসেস রয়েছে, আবার যখন পেপার বানাবে তার রিপোর্ট রাইটিং এর প্রসেস আলাদা। অর্থাৎ রিপোর্ট রাইটিং দুভাবে হবে, একটা ডিসার্টেশন বা পিএইচডি থিসিস, একটা রিসার্চ পেপার ইন আর্টিকেলস এন্ড জার্নাল, এই দুভাগেই হবে, ঠিক আছে? তো ডিসার্টেশন থিসিস রাইটিং এর ক্ষেত্রে আমাদের কি হবে, একটা টাইটেল পেজ থাকে, টাইটেল থাকবে, রিসার্চের নাম থাকবে, ইনস্টিটিউশনের নাম থাকবে, ইউনিভার্সিটির নাম থাকে, তারপর অ্যাকনলেজমেন্ট থাকে, অ্যাকনলেজ করি, কাদের আমরা অ্যাকনলেজ করি, কাকে অ্যাকনলেজ করব? যিনি গাইড ছিলেন ওনাকে, এবং আমি যার যার থেকে মানে সাহায্য পেয়েছি রিসার্চ প্রসেসটা পুরোটা কমপ্লিট করতে, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমরা করব। অ্যাকনলেজমেন্ট হচ্ছে তোমার রিসার্চের সাথে রিলেটেড, যেরকম আমি অ্যাকনলেজ করছি আমার মাকে, অ্যাকনলেজ করছি বাবাকে, অ্যাকনলেজ করছি আমার কোনো প্রিয় বন্ধুকে, ওইসব হবে না, তারা তোমার কোনো কাজে আসেনি রিসার্চ করতে। অন্তত রিসার্চ করতে যারা গেছে, ফার্স্ট অফ অল হচ্ছে তোমার গাইড, সেকেন্ড হচ্ছে সাবজেক্ট এক্সপার্টস, থার্ড হচ্ছে তোমার পিয়ার গ্রুপ, বন্ধু বান্ধব যারা তোমার এই একই সাথে তোমার ব্যাচমেটে যারা রিসার্চ করেছে, তারা তোমার কাছে অ্যাকনলেজমেন্ট দিচ্ছে, তারা অ্যাকনলেজ করেছে তোমার, তুমি তাদেরকে অ্যাকনলেজ করছো, সরি তুমি তাদেরকে অ্যাকনলেজ করছো, মানে ধন্যবাদ জানাচ্ছ যে তাদের ছাড়া এই কাজটা আমি কমপ্লিট করতে পারতাম না। থার্ড, টেবিল অফ কন্টেন্টস, চ্যাপ্টার আসে সেখানে। যদি অনেক বইয়ের সাহায্য নিই রিসার্চটা করতে, তাহলে বইগুলোকে কি অ্যাকনলেজ করা যায়, না লিভিং বিং? বইগুলোকে না, 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 বইকে অ্যাকনলেজ করা যাবে না, বইকে অ্যাকনলেজ করা যাবে, কিন্তু আলটিমেটলি বইকে অ্যাকনলেজ করা মানে হচ্ছে তুমি যে রাইটারকে অ্যাকনলেজ করছো। আচ্ছা, ওই রাইটারকে যেমন অ্যাকনলেজ। হ্যাঁ, যেমন আমি আমার রিসার্চ পেপারে, আমার রিসার্চে কাজে, আমি আমার পিএইচডি কাজে আমি দুজন ব্যক্তিকে অ্যাকনলেজ করেছিলাম যার সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ নেই। প্রথম ছিলেন হচ্ছে ড্যানিয়েল গোলম্যান, আর দ্বিতীয় ছিলেন হচ্ছেন বারন। তাহলে এই দুজন ব্যক্তির সাথে আমার কোনোদিন যোগাযোগ হয়নি। আমি বারনের সাথে থ্রু মেল যোগাযোগ করেছিলাম, তার রিপ্লাই আমি মানে একবার পেয়েছিলাম। তাদের কিন্তু আমি অ্যাকনলেজ করেছি, কারণ তাদের কাছে নলেজ পেয়েছি, আমি ভার্চুয়াল নলেজ পেয়েছি, মানে ডকুমেন্টেড ওয়েতে তাদের নলেজ পেয়েছি, তাদের বই পড়ে নলেজ পেয়েছি, তাই না? ধরো তুমি কোনো একটা ওই যে কি বলে ফোক লোরের উপর না কিসের, ফোক কালচার না কিসের উপরে করেছো বলে ডিসার্টেশন? ফোক কালচারের সাথে এডুকেশনাল অ্যাসপেক্টের একটা দেখিয়েছি। ফোক কালচারে কোনো ব্যক্তি থাকতেই পারে যে ব্যক্তির সাথে তোমার যোগাযোগ নেই, কিন্তু তুমি তাকে অ্যাকনলেজ করছো যে তার
লেখা গান বা তার লেখা বিষয়বস্তু না থাকলে হয়তো আমি আমার কাজ করতেই পারতাম না। এরকম হয়েছে কি? হ্যাঁ স্যার, মানে ফোক কালচারের যে আকর গ্রন্থ, মানে আমাদের পল্লব সেনগুপ্তের যে মানে একটা বেসিক বই আর কি, এবং আশুতোষ ভট্টাচার্য, বরুণ চক্রবর্তী, এদের বইগুলো থাকাতে আমার অনেক সুবিধা হয়েছে, মানে বেসিক জায়গা থেকে শুরু করতে পেরেছি কাজটা। তুমি কি তাকে অ্যাকনলেজ করেছিলে, হ্যাঁ স্যার। না ভেতরে লিখেছো, না অ্যাকনলেজমেন্টে না, ছিলেন তিনি? আমি রেফারেন্স মানে অ্যাকনলেজমেন্টে এতজন লেখকের কথা লিখতে পারিনি, কিন্তু পল্লব সেনগুপ্তের কথা বলেছিলাম। আর Very good. রেফারেন্সের ক্ষেত্রে তখন পুরো ডিটেলসে লিখেছিলাম আর কি বইয়ের। ঠিক আছে, বুঝতে পেরেছি। এখানে তো অ্যাকনলেজ আমরা কিন্তু করবো, ঠিক আছে বাদ দাও। এবারে চ্যাপ্টার টেবিল অফ কন্টেন্টের মধ্যে আমরা চ্যাপ্টার রাখবো, কটা চ্যাপ্টার থাকে, টেবিল কি কি আছে, ফিগার কি কি আছে, অ্যাপেন্ডিসেস এন্ড রেফারেন্সেস উইথ পেজ নাম্বার, সেইগুলো আমরা কিন্তু উইথ পেজ নাম্বার কিন্তু টেবিল অফ কন্টেন্টে দেবো লেখার ক্ষেত্রে। তারপর চ্যাপ্টার 1 এ ইন্ট্রোডাকশন দিই, চ্যাপ্টার 2 তে আমরা প্রবলেম লিখি, চ্যাপ্টার 3 তে রিভিউ অফ রিলেটেড লিটারেচার দিকে। অনেক সময় এই যে চ্যাপ্টার 2 এর জায়গায় আমরা রিভিউ অফ রিলেটেড লিটারেচার করি, ঠিক আছে। চ্যাপ্টার 4 মেথোডোলজি অর প্রসিডিওর অফ দ্য স্টাডি করি, চ্যাপ্টার 5 ডেটা অ্যানালিসিস, চ্যাপ্টার 6 রিপোর্টিং অফ দ্য রেজাল্ট অ্যান্ড ইন্টারপ্রিটেশন, চ্যাপ্টার 7 কনক্লুশন অ্যান্ড ফাইন্ডিং অফ দ্য স্টাডি। এটা ইউনিভার্সালি এরকম হয় না সবার ক্ষেত্রে, এখানে ভাগ করে করে বলে দেওয়া আছে। যেমন আমার ক্ষেত্রে 5টাই ছিল, ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, লিটারেচার রিভিউ চ্যাপ্টার, মেথোডোলজি চ্যাপ্টার, 4th হচ্ছে ডেটা অ্যানালিসিস এন্ড ডেসক্রিপশন, আর লাস্টে হচ্ছে মেজর ফাইন্ডিংস, মানে যেটা কনক্লুশন ফাইন্ডিং অফ দ্য স্টাডি। 5খানা চ্যাপ্টার ছিল আমার, ঠিক আছে। তো এখানে বাড়াতে পারো, আলটিমেটলি সামারি হতে পারে, রেফারেন্স হতে পারে, অ্যাপেন্ডিসিস হতে পারে। ডিসার্টেশন এন্ড থিসিস রাইটিং এর ক্ষেত্রে এটা হয়ে থাকবে বা এরকম হতে পারে, কিন্তু এটা এপিএ ফরম্যাট নয়, কিন্তু ইন জেনারেল ফরম্যাট বললাম, ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো দেখো, আমরা চ্যাপ্টার 1 এ তো বললাম ইন্ট্রোডাকশন পার্ট দেবো, ইন্ট্রোডাক্টরি বিষয় দেবো, ব্যাকগ্রাউন্ডে যা আসবে, কিন্তু চ্যাপ্টার 2 তে আমরা কি কি দিতে পারি? চ্যাপ্টার 2 তে থাকতে পারে আমাদের স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, আমরা কি স্টেটমেন্ট দিচ্ছি, কেন সেই প্রবলেমটা রিভাইভ হলো, কেন সমস্যাটা উঠে আসলো, কেন আমি আমার টাইটেলটা ঠিক করলাম, সেই জিনিসগুলো হতে পারে। স্টেটমেন্ট অফ হাইপোথেসিস, যাদের কোয়ান্টিটেটিভ আছে তারা হাইপোথেসিস দেবে। অবজেক্টিভ অফ দ্য স্টাডি, অপারেশনাল ডেফিনেশন অফ টার্মস ইনভলভ ইন দ্য স্টাডি, কোন অপারেশনাল ডেফিনেশন আছে কিনা কোনো রকম ভাবে, কোন রকম যদি কোয়ান্টিটেটিভ রিসার্চ হয় তাহলে আমার বিভিন্ন ওয়ার্ডের ডেফিনেশনস গুলো দিতে হয়, সেই ডেফিনেশনসটা আমি নিজে দেব। অপারেশন কেন বলছি, বিকজ এই যে ওয়ার্ড গুলো দিচ্ছি এরা হচ্ছে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল গুলো কোনো না কোনো ভাবে অন্য ভ্যারিয়েবলের সাথে অপারেশনালি কানেক্টেড, এই জন্য বলছি অপারেশনাল ডেফিনেশন। অর্থাৎ একটি ভ্যারিয়েবল কিভাবে অপারেটেড হবে রিসার্চে সেটাকে ডিফাইন করার জন্য অপারেশনাল ডেফিনেশন হবে। আদারওয়াইজ যারা কোয়ালিটেটিভে কাজ করে তারা ইম্পর্টেন্ট টার্মস দিতে পারে। ডিলিমিটেশনস অফ দ্য স্টাডি আমরা করতে পারি চ্যাপ্টার প্রবলেম, চ্যাপ্টার 2 তে বা প্রবলেমের ক্ষেত্রে। ডিলিমিটেশনস মিন্স ছোট করা কাজটাকে, লিমিটেড করা। লিমিটেশনস মানে আমার সীমাবদ্ধতা, আর ডিলিমিটেশনস মানে করতে পারি কিন্তু আমি করছি না আমার সুবিধা অনুযায়ী। ক্লিয়ার? দ্য প্রবলেমস ক্লিয়ার? এখানে প্রশ্ন আছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। এখানে ক্লিয়ার কি না এখানে বলতে হবে আর কিছু? মনে হয় না, আশা করি বলার মতো কিছু আছে বলে, নেই তো? এবার ধরো আমরা চলে আসছি চ্যাপ্টার 3 তে, যেটাকে রিভিউ অফ রিলেটেড লিটারেচার বলছি। আমি বলছি, বারবার বলেছি, চ্যাপ্টার 2 এর কনসেপ্ট অনেক জায়গায় থাকে না, কিন্তু চ্যাপ্টার 2 টাই আবার রিভিউ অফ রিলেটেড লিটারেচার হয়। এখানে ভাগ করে আমি শুধুমাত্র বলার জন্য বলেছি, কিন্তু হ্যাঁ, ইন্ট্রোডাক্টরি একটা সেকশন থাকে যেখানে লিটারেচার রিভিউ কিভাবে হয়, লিটারেচার রিভিউ অর্থ কি, লিটারেচার রিভিউ মানে কি, সেগুলো ইন্ট্রোডাক্টরি সেকশনে থাকতে পারে। মেইন বডি সেকশন থাকবে যেখানে আমরা বিভিন্ন জিনিসগুলোকে রিভিউ করব,
অর্থাৎ এর আগে ওই বিষয়ের সাথে সম্পর্কিত অন্যান্য কোন বিষয়গুলি উল্লেখ করা হয়েছে বা বলা হয়েছে সেগুলোকে আমরা রিলেটেড লিটারেচারের মাধ্যমে এখানে রিপ্রেজেন্ট করবো। তাহলে মেইন বডি সেকশন। তারপরে কি আছে? ক্রিটিক্যাল অ্যানালিসিস এন্ড সামারি সেকশন। অর্থাৎ আমরা সেই যে পাওয়া তথ্যগুলো, যেগুলো আগে যে বিষয়গুলোকে নিয়ে গবেষণা হয়ে গেছে, যা লিটারেচার আমি রিভিউ করছি, সেই লিটারেচারের আমি একটা ক্রিটিক্যাল বা এটা ক্রিটিক্যাল বাংলা কি করব? সমালোচনামূলক। একটা বিশ্লেষণ আমরা করতে পারি এবং তার সামারি সেকশন আমরা দেব। ঠিক আছে, চলো। মেথোডোলজি অর দ্য প্রসিজিওর অফ দ্য স্টাডি ক্ষেত্রে কি হলো? পপুলেশন অফ দ্য স্টাডি ঠিক করবো, স্যাম্পলিং প্রসিজিওর ঠিক করবো, ইনস্ট্রুমেন্ট ইউজ ফর ডেটা কালেকশন লিখবো, টাস্ক এন্ড মেটেরিয়াল সম্পর্কে লিখবো, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস গুলো সম্পর্কে লিখবো, এবং প্রসিজিওর, স্পেসিফিক অর্ডার, টাইমিং, ইনস্ট্রাকশন, ব্রিফিং, ব্রিফিং, সেফগার্ডস, এই জিনিসগুলোকে আমরা মাথায় রেখে রেখে করতে থাকবো। ঠিক আছে, কাটাই ছাটাই করে আলটিমেটলি কিভাবে প্রসেস, কোন পদ্ধতিতে কি কাজ করেছি, সেটা আমরা কিন্তু মেথোডোলজি এন্ড প্রসিজিওর অফ দ্য স্টাডিতে উল্লেখ করবো। ঠিক আছে, যাতে কোয়ালিটেটিভ কাজ আছে সেখানে মেথোডোলজি কোয়ালিটেটিভ বেসিসেই উল্লেখ হবে সেখানে। ঠিক আছে, এগুলো কোয়ান্টিটেটিভ বেসিসে হবে। প্রশ্ন আছে এখানে কিছু? স্যার ওই ব্রিফিং ডিব্রিফিং ব্রিফিং মানে কি বলতো? কারেকশন। ব্রিফ করছো কি করে, ব্যাখ্যা করে, ব্রিফলি ডেসক্রাইব বলে না, বৃহৎ আকারে ব্যাখ্যা করা, ব্রিফিং করা। ডিব্রিফিং মানে হচ্ছে ছোট করা। হ্যাঁ, সেফগার্ড, কিছু সেফগার্ড দেওয়া। সেফগার্ড কখন দিই আমরা? বাচ্চা বিছানায় ঘুমিয়ে আছে, সেফগার্ড দেওয়ার জন্য কি দিই? বালিশ। বালিশ। ভেরি গুড। সেই রকমই আমার থিসিস যেন আমার লিমিটের বাইরে বেরিয়ে না চলে যায়, তার জন্য একটা গার্ডিং করা, সেটা কি আমার ডিলিমিটেশন যেটা বলছে, সেই গার্ডটা করার, তাতে সেফ গার্ড বলি। ঠিক আছে, যাতে আমাদের কাজটা ছড়িয়ে না যায়। ঠিক আছে, হ্যাঁ স্যার। হয়েছে? চলো, রিপোর্ট অফ দ্য রেজাল্ট। বলো স্যার রিসার্চ বলো। কোশ্চেন আর রিসার্চ অবজেক্টিভ। এই দুটো, হ্যাঁ, হ্যাঁ এই দুটো মানে কোনটা আগে দিতে হয়, রিসার্চ কোশ্চেন না রিসার্চ অবজেক্টিভ, নাকি দুটোই যদি বলেন? দেখো, রিসার্চ কোশ্চেন্স না থাকলে রিসার্চ অবজেক্টিভস আসে না। বলতে পারলাম? হুম। রিসার্চ কোশ্চেন্স যদি না তৈরি হয় তাহলে রিসার্চ অবজেক্টিভস তৈরি হবে না, কোনোদিনও তৈরি হবে না। তাহলে এর মধ্যে রিসার্চ কোশ্চেন্স আগে, তারপরে রিসার্চ অবজেক্টিভস আসে। মানে ঠিক আছে, প্রবলেম, লজিক। হ্যাঁ রিসার্চ কোশ্চেনটাই মানে হচ্ছে প্রবলেম, কি কি সমস্যা আছে হ্যাঁ, সেই অনুযায়ী তার objective। কিন্তু তার মানে এই নয় যে অবজেক্টিভস এর পরে রিসার্চ কোশ্চেন্স লেখা যাবে না। ঠিক আছে, হুম। তাই না? তোমাকে বলা হলো যে তুমি প্রথমে লিখলে আমার প্রচন্ড জ্বর হয়েছে, তখন ডাক্তার জিজ্ঞেস কি জন্য জ্বর হয়েছে? হ্যাঁ, আগের দিন বৃষ্টিতে আমি প্রচন্ড ভিজেছিলাম। তো আগে বৃষ্টিতে ভিজেছিল তারপরে জ্বর হয়েছে, না জ্বর হয়েছে বলে বৃষ্টিতে ভিজেছিল? কোনটা আগে পড়ে? জ্বর স্যার হয়েছে। বৃষ্টিতে ভিজেছিল জন্যই তো জ্বরটা হয়েছে। তাহলে আমরা যখন বৃষ্টিতে ভিজেছি বলে জ্বর হয়েছে, তখন কি আমরা ডাক্তারের কাছে গিয়ে বলি বৃষ্টিতে ভিজেছিলাম জ্বর হয়েছে? না বলে জ্বর হয়েছে, তারপর জিজ্ঞাসা করে ডাক্তার যে জ্বরটা কি করে আসলো? বলে গত 2-4 দিন হয় ভিজেছি, হয়তো সেই জন্য হয়েছে। তাহলে এই যে ঘটনাটা আগে ভেজা, তারপরে জ্বর আসা, কিন্তু আমরা জ্বর আসা থেকে শুরু করে বৃষ্টিতে ভেজাতে গিয়ে শেষ করি। ওই রকমই রিসার্চ কোশ্চেনের ক্ষেত্রে পরিস্থিতি ওইরকম। আমরা রিসার্চ অবজেক্টিভস কে উল্লেখ করে দিই, করে দেওয়ার পর রিসার্চ কোশ্চেন্স কে উল্লেখ করি, কিন্তু আলটিমেটলি রিসার্চ কোশ্চেনই হয়েছে প্রথম, দেন আমি রিসার্চ অবজেক্টিভস এ এসেছি। হ্যাঁ বলতে স্যার, মানে পারলাম? আমাকে একজন মানে এক্সপার্টই আমাকে বলেছিলেন যে রিসার্চ অবজেক্টিভটা আগে লিখতে হবে না রিসার্চ কোশ্চেন আগে, তো সেই তুমি জন্য আর কি কি। বলেছিলে? যদি তোমার থিসিস হয়, ঠিক আছে,
যদি তোমার সেটা ডিসার্টেশন হয় বা থিসিস হয়, তাহলে তোমাকে প্রথমে অবজেক্টিভ তারপরে রিসার্চ কোশ্চেন আসবে। যদি রিপোর্টিং হয়, যদি তোমার এটা, বলতে পারলাম। হ্যাঁ স্যার। আর যদি স্যার সিনোপসিস ডিসার্টেশনের বা ক্ষেত্রে প্রপোজাল দিতে লাগবে, হ্যাঁ? স্যার বলছি ডিসার্টেশনের ক্ষেত্রে অবজেক্টিভস কেন আগে হবে? দেখো, তুমি যখন কাজটা শুরু করছো তখন সর্বপ্রথম কাজটা করার উদ্দেশ্য কি তবে সেটা তো জানবে লোকে, রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে, তাই না? তো রিসার্চ অবজেক্টিভস যখন তুমি লিখছো, লেখার পরে তো এই অবজেক্টিভসটা এলো কোথা থেকে, তখন লিখতে হয় দিস অবজেক্টিভস আর কামস ফ্রম দ্য দিস রিসার্চ কোশ্চেন্স। তার হ্যাঁ মানে স্যার, এই নয় যে এটাই আমাকে রিপোর্ট বলা হয়েছিল যে প্রথমে। রিসার্চ পদ্ধতি। তা আমরা লিখি কিভাবে? রিসার্চ অবজেক্টিভস পয়েন্ট 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 করে লিখে দিলাম, রিসার্চ কোশ্চেন্স পয়েন্ট পয়েন্ট করে লিখে দিলাম। এটা রিপোর্ট রাইটিং এর পদ্ধতিই নয়। তাহলে হয় তোমাকে রিসার্চ কোশ্চেন্স প্রথমে দিতে হবে, রিসার্চ কোশ্চেন্স গুলো তুমি দিয়ে দিলে, অন দ্য বেসিস অফ দ্যাট রিসার্চ কোশ্চেন্স সাম রিসার্চ অবজেক্টিভস আর ফর্মড বাই দ্য রিসার্চার্স, দিস আর দ্য রিসার্চ প্রবলেম, এই রিসার্চ অবজেক্টিভস, এটা লিখতে হবে। আদারওয়াইজ তুমি রিসার্চ অবজেক্টিভস লিখবে, লিখবে দিস রিসার্চ অবজেক্টিভস আর কামস ফ্রম দ্য বেসিস অফ সাম রিসার্চ কোশ্চেন্স, দিস রিসার্চ কোশ্চেন্স আর বলে রিসার্চ কোশ্চেন গুলো পয়েন্ট পয়েন্ট করে লিখবে। ক্লিয়ার বলতে পারলাম? হ্যাঁ স্যার। আলটিমেটলি রিফ্লেক্ট এটাই হতে হবে যে তোমার রিসার্চ কোশ্চেন্স থেকে অবজেক্টিভস এসছে, অবজেক্টিভ থেকে রিসার্চ কোশ্চেন কিন্তু আসবে না কোনো। রিসার্চ কোশ্চেন্স, অবজেক্টিভস, দেন হাইপোথেসিস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর ধরো কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে হাইপোথেসিস কখন আসে বলেছি? বলেছিলাম? না হ্যাঁ, না স্যার। বলিনি? হাইপোথেসিস আসে কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রে টেস্টের আগে, আর কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে ইন্টারপ্রিটেশনের পরে, তারপরে আসে হাইপোথেসিস। ঠিক আছে? তো মেইন ফাইন্ডিংস অফ দ্য স্টাডি উল্লেখ করতে হবে রেজাল্ট, রিপোর্টের রেজাল্টে কম্পারিজন অফ রেজাল্ট অফ দ্য কম্পারিজন অফ দ্য রেজাল্ট of the study with result of other study, অন্যান্য স্টাডির সাথে কম্পারিজন করে যা রেজাল্ট আসবে সেটা দিতে হয়। How the result are helpful in deriving some valid conclusions and theory building, theory building কি কি আসলে সেটাকে উল্লেখ করতে হবে। Limitations of the study বলতে হবে কি লিমিটেশনস ফেস করেছি, implications or application of the study, implementation কি করেছি, implications কি কি হয়েছে, অ্যাপ্লিকেশন কি কি হয়েছে, সেইগুলো কিন্তু আমরা রিপোর্ট রাইটিং এর চ্যাপ্টার 5 আমরা কিন্তু এই চ্যাপ্টারটাতে লিখবো। ঠিক আছে? আচ্ছা, এসেনশিয়াল কন্ডিশনস কি হবে ডিসার্টেশন আর থিসিসের ক্ষেত্রে? বলছে হোয়াট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ শুড বি ইউজড, কি ধরনের ভাষা ব্যবহার হবে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে। কিরকম ভাষা ব্যবহার করবে? খুব কঠিন নাকি না খুব সহজ? কোনটা? হ্যালো, রিপ্লাই দাও। সহজ ভাষায় লিখবে না কঠিন ভাষায় লিখবে? সহজ ভাষা। স্যার কঠিন ভাষায় লিখলে তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বোধগম্য নাও হতে পারে, আবার খুব সহজ ভাষায় লেখাও যাবে না, মানে কঠিন আর সহজের মাঝামাঝি। ওরকম কোনো ব্যাপার নেই, বলছে প্যাসিভ ভয়েসে লেখা। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস মানে মানে কাজটা ওটা করা হয়েছে এরকম। করা হয়েছিল, এরকম ভাবে করা হয়েছিল, এরকম করা হয়েছে না, করা হয়েছিল। অর্থাৎ প্যাসিভ ভয়েসে কিন্তু আমাকে রিপোর্ট রাইটিং লিখতে হবে। ভার্ব টেন্স অর্থাৎ পাস্ট টেন্সে আমাকে কিন্তু লিখতে হবে। অ্যাভয়েড বায়াসড ল্যাঙ্গুয়েজ, কোন রকম ল্যাঙ্গুয়েজ মধ্যে বায়াস টেন্স যেন না থাকে, এমন কোনো ভাষা ব্যবহার করে যাবে না
যেটা থেকে বোঝা যাবে যে সে রিসার্চার নিজে একজন বায়াসড, বিষয়টা করা যাবে না। পয়েন্ট হচ্ছে হাউ দ্য রেফারেন্সেস শুড বি সাইটেড অ্যান্ড নাইটেড উইথ দ্য টেক্সট, ঠিক আছে? অর্থাৎ কিভাবে সাইটেড বা সেগুলো কিভাবে লেখা হবে রেফারেন্সেস গুলো, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট এখানে। হাউ শুড দ্য টাইপিং অ্যান্ড ওয়ার্ড প্রসেসিং ওয়ার্ক বি ক্যারিড আউট, অর্থাৎ কিভাবে ওয়ার্ড গুলোকে প্রসেস করা হবে, কিভাবে লেখা হবে, কিভাবে টাইপ করা হবে, কোন ফন্টে টাইপ করা হবে, এগুলো সব কনসিডার করা হবে। How should the table and figures be reported in the research report? টেবিল এবং ফিগারকে কিভাবে রিপোর্ট করতে হবে? টেবিলের হেডিং কোথায় থাকে, উপরে না নিচে? হেডিং তো উপরেই থাকবে, টেবিল। আর ফিগারের? নিচে। ফিগারের থাকবে নিচে আর টেবিলের হেডিং থাকবে উপরে। এই জিনিসটা কি বলছে, এসেনশিয়াল কন্ডিশনস। এইটাকে মেনটেন করতে হবে ঠিক করে। How the references cited in the body of the report should appear in the reference section, অর্থাৎ তুমি লেখার মধ্যে কোনো একজন ব্যক্তিকে যখন সাইটেড করছো বা তাকে উল্লেখ করছো, সেটা তুমি কিভাবে উল্লেখ করবে সেই পদ্ধতিটা কিন্তু ওখানে বলে দিতে হবে। কেউ দেখবে উইকিপিডিয়া খুললে দেখবে 1 2 3 4 করে সাইটেশন করা থাকে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। কেউ আবার এখন ব্র্যাকেটে লিখে দিচ্ছে, ধরো ব্র্যাকেটে দিয়ে আমার কোনো জিনিসকে সাইটেড করতে হবে, তাহলে সাহা কমা 2016 কমা, এইভাবে সাইটেড করা যেতে পারে ব্র্যাকেটে করে। এই পদ্ধতিগুলোকে ঠিক দেখতে হবে, এইভাবে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে একটি আমরা এক্সাম্পল দিচ্ছি। ধরো এটা একটা কোটেশন, এই কোটেশনে দেখো সাইটেশনস দেওয়া আছে, হাউ টু রেফারেন্স শুড বি সাইটেড এন্ড নাইটেড উইথ দ্য টেক্সট। তো এই জায়গাটা দেখো, কুক অ্যান্ড গাম্পার্জ 1986 P27, দেখো এখানে সাইটেশন করা আছে। তাহলে বলছে যে প্লেস দ্য ডাইরেক্ট কোটস উইদিন দ্য কোটেশন মার্ক, এই ডাবল কোটেশনের মধ্যে, কোটেশন মার্কের মধ্যে কোনো জিনিসকে লিখতে হবে। সেকেন্ড, ইউজ দ্য প্যারান্থেসিস টু এনক্লোজ ইনটেক্সট সাইটেশন, ব্র্যাকেটের মধ্যে দিয়ে, প্যারান্থেসিস মিন ব্র্যাকেটের মধ্যে থাকবে, দিয়ে যার সাইটেশন বা যার কোটেশন তুমি ইউজ করছো তার নাম এবং তার সেই বছর, যে বছর এই কোটেশনটা তিনি দিয়েছিলেন, এবং পি দিয়ে সেই পেজ নাম্বারটা উল্লেখ করতে হবে, যে কোন যে সাইটেশন করেছেন সেটা তার ওই বইয়ের কোন পেজে আছে এটা। থার্ড দেখো বলা আছে, ইউজ দ্য কমাস টু সেপারেট দ্য লাস্ট নেম, ইয়ার অ্যান্ড পেজ নাম্বার, এটাকে সাইটেশন করে আলাদা করা হয়েছে। এবারে দেখো নিচেরটায় দেখো একই জিনিস, অ্যাকর্ডিং টু দ্য কুক গাম্পার্জ 1986 ব্র্যাকেটে দিয়ে দেখো কমা দিয়েছে, তারপর দিয়ে দেখো কোটেশনটা লিখেছে, লাস্টে P27 দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করেছে। বুঝতে পেরেছো দুটো পদ্ধতি? একটা উইদিন দ্য ব্র্যাকেট, একটা ব্র্যাকেটের বাইরে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক তো? স্যার না এগুলো স্যার, বুঝতে বডিতে পারলাম না। আমরা ইউজ করব? বডিতে ইউজ করবে কিভাবে? মানে যখন আমরা মানে এটা লিখবো, তো এটা মানে বডিতে কিভাবে ইউজ করব সেখানটা বলা আছে না রেফারেন্সে? না না না, বডিতে কিভাবে ইউজ করব, যেখানে সাইটেশন আচ্ছা হচ্ছে আমাদের, সেইটা দুটো পদ্ধতি লিখতে পারি। হয় অ্যাকর্ডিং টু দ্য নাম দিয়ে, রাইটারের নাম দিয়ে তার ইয়ার দিয়ে করতে পারি, আদারওয়াইজ পুরো প্যারাগ্রাফটা দিয়ে লাস্টে ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমি তার অথরের নাম দিয়ে এরকম করে লিখতে পারি। এই দুভাবে সাইটেশনস হবে, রেফারেন্স নয় কিন্তু কোথাও। এখানে রেফারেন্স, হাউ দ্য রেফারেন্সেস শুড বি সাইটেড বলছে, রেফারেন্স গুলো কি করে আমি সাইটেশন করবো, এইটা একটা পদ্ধতি একটা করা, ঠিক আছে? এগুলোই তো আবার পরে শেষে আমাকে রেফারেন্সে দিতে হবে না? আর দিতে হবে না? রেফারেন্স দিতে হবে তো, অবভিয়াসলি বলে দিচ্ছে হাউ দ্য রেফারেন্সেস শুড বি সাইটেড বলছে তো। অর্থাৎ মিন্স ইউ হ্যাভ সাম রেফারেন্সেস এন্ড দ্যাট রেফারেন্সেস শুড বি রিপ্রেজেন্টেড ইন ইউর টেক্সট। তোমার রিপোর্ট রাইটিং এ কিভাবে রিপ্রেজেন্ট হবে, এই যে স্টেটমেন্টটা কেউ একজন দিয়েছে বুঝবে কি করে, তাতে শুধু সারনেম,
আর ইয়ার এবং পেজ নাম্বার দিয়েছে। তো কোন বই কি করে বুঝবে? রেফারেন্সে যাবে, রাইটারের পুরো নাম কি, রেফারেন্স যাবে, বইয়ের নাম কি, রেফারেন্সে যাবে, এগুলো সব রেফারেন্সে পাবে। আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো। হ্যাঁ স্যার। এটা এক ধরনের রেফারেন্সিস পদ্ধতি। দেখো ন্যারেটিভ ইনটেক সাইটেশনস এ দেখো অ্যালেন 2020 দিয়ে ন্যারেশন ডেসক্রাইব করলো, এই যে পি দিয়ে 33 লিখেছে, আবার দেখো দিয়ে আবার ব্র্যাকেটের মধ্যে আবার কিছুটা লিখেছে, লিখে একই পদ্ধতিতে রিপ্রেজেন্ট হচ্ছে। এক্সাম্পল এপিএ সাইটেশন ফরম্যাট। এটা আমেরিকা এপিএ এর ফুল ফর্ম কি জানো? আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। ঠিক আছে, চলো। এটা একটা সাইটেশনের পদ্ধতি। তখন যখন প্যারাগ্রাফটা বড় আকারে হবে তখন হাফ কোটেশন দিয়ে, তখন এরকম দিয়েছে, দেখো এইভাবে লিখেছে, ডুপ্লিকেট করে করে লেখা আছে, দেখো দিয়েছে, কিন্তু এটা বড়, এর জন্য এর কোনো কিন্তু কোনো মানে এ থাকবে না, মানে কোন রকম ডাবল ইনভার্টেড কমা লাগবে। যেগুলো বড় কোটেশন তুলছো সেগুলো ডাবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে না। তার হচ্ছে হাফ ইঞ্চি ছেড়ে, যে হাফ ইঞ্চি ছাড়া হয়েছে, কোটেড মেটেরিয়াল স্টার্টেড অন দ্য নিউ লাইন ইন ডাবল স্পেসড, এখানে ডাবল স্পেস গ্যাপ থাকবে, অ্যান্ড দ্য হাফ ইঞ্চ ইন ফ্রম ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন থেকে হাফ ইঞ্চি ভেতরে করে টেক্সটটা লিখতে হবে। ঠিক আছে, কোনো কোটেশন চিহ্ন ভিন্ন কিছু দেওয়া যাবে না, কোনো রকম অ্যাড এ পিরিয়ড এট দ্য এন্ড অফ ব্লক কোটস, পিরিয়ডটা দিতে হবে, যে কত সালে হয়েছে না হয়েছে এগুলো বলতে হবে। নো পিরিয়ড আফটার দ্য প্যারেন্থেটিক্যাল ইনটেক সাইটেশন, কোনো পিরিয়ড দিতে হবে না প্যারেন্থেটিক্যাল। ঠিক আছে, আচ্ছা আমরা করব কি করে? ওয়ার্ড ফাইলে গিয়ে বলছে হাউ শুড দ্য টাইপিং এন্ড ওয়ার্ড প্রসেসিং ওয়ার্ক বি ক্যারিড আউট। দেখো টাইটেল অফ দ্য পেজ, তারপর হচ্ছে পেজ লেআউট। দেখো টাইটেল অফ দ্য পেজ, দেখো আমরা যখন ওয়ার্ড ফাইল করি তা পেজ লেআউটে যাই না, যাই কি যাই না? হ্যাঁ স্যার। সেই পেজ লেআউটে যাওয়ার পরে আমরা মার্জিন অপশনে যাই, এবং সেই মার্জিনে গিয়ে দেখো টপে 2.54 সেন্টিমিটার, বটমে 2.54 সেন্টিমিটার, বাঁ হাতে হচ্ছে 3.85 সেন্টিমিটার, আর রাইট সাইডে হচ্ছে 3.81 সেন্টিমিটার। আর এই জিনিসটাকে আমরা কিন্তু ফলো করব কি পেজ লেআউটের ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ উপরে নিচে হচ্ছে 1 ইঞ্চি, আর ডান দিকে বাদিকে হচ্ছে 1.5 ইঞ্চি করে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, আর দেখো স্পেসিং এন্ড অ্যাডজাস্টমেন্ট বলছে, স্পেসিং এন্ড জাস্টিফিকেশন কিভাবে দেবো, স্পেসিং দেবো কি করে। দেখো সেখানে বলছে যে পেজ লেআউটের মধ্যে ইনটেক্স স্পেসিং বা লাইন এর মধ্যে যাবে, জেনারেলের মধ্যে লেফট অ্যালাইনমেন্ট লেফট, আউটলাইন লেভেল হবে বডি টেক্সট। আর দেখো এই জায়গাটা থাকবে হচ্ছে, দেখো বিফোর এন্ড আফটার এর ক্ষেত্রে ডাবল লাইন স্পেস দিয়ে করতে হবে। অনেকে কিন্তু 1.1 1.5 দিয়েও করে, আর উপরে বিফোরে 10 পয়েন্টস কিন্তু অনেকে করে রাখে। ঠিক আছে, এটা হতে পারে চাইলে। ক্লিয়ার? আর ফ্রন্ট কি হবে? টাইমস রোমান। ঠিক আছে, ফ্রন্ট কি হবে? টাইমস রোমান। আর সাইজ কি হবে? 12। ঠিক আছে, এখানে জিজ্ঞেস করার মতো কিছু নেই তো? স্যার হেডিং এর সাইজ কি 14 এ করা হয়? 14 এ করা হবে, আর বাকি যা হবে সব 12 এবং বোল্ড। ঠিক আছে, আর বাকি টাইটেলটা 14 এ দিতে হয়। ঠিক আছে, হ্যাঁ স্যার। আর জাস্টিফিকেশনস হবে কিন্তু, স্পেস এন্ড জাস্টিফিকেশনস হবে, মানে স্পেসিং এবং জাস্টিফিকেশন। জাস্টিফিকেশন মানে জানো তো? জানো জাস্টিফিকেশন মানে? না স্যার।
সে কি কেন ধরো দেখাচ্ছে আমার স্ক্রিনটা? হ্যাঁ স্যার। স্যার জাস্টিফাই করা মানে ওই লেখাটাকে সমান সমান করা যাতে দেখতে ভালো লাগে। হ্যাঁ, সেটা করতে হয়। এই ধরো একটা পেজ আমি করলাম জাস্টিফিকেশন, মানে স্যার ওই অ্যালাইনমেন্ট ঠিক করা। অ্যালাইনমেন্ট ঠিক করা, এই যে মাঝখানে এটাকে আমরা বলি জাস্টিফিকেশন। এই যে দেখতে পাচ্ছ জাস্টিফাই, হ্যাঁ স্যার। স্যার। এই জাস্টিফিকেশন কিন্তু আমাদের খুললে দেখবে, ওপেন করলে দেখবে লেফট অ্যালাইনমেন্ট থাকে আমাদের, এইটা আমাদের ওপেন থাকে। তাহলে বেসিক্যালি আমাদের এখানে পড়তে কি হবে, এটাকে টাইমস রোমানে আনতে হবে। আমরা টাইমস রোমানে লিখবো সবসময়, টাইমস নিউ রোমানে লিখবো। ফ্রন্ট সাইজ হবে 12, ঠিক আছে? আর আমরা যদি প্যারাগ্রাফে চলে আসি, তাহলে প্যারাগ্রাফে এইটা হবে হচ্ছে জাস্টিফাই। আর প্যারাগ্রাফে যদি চলে আসি, দেখো আফটার 10 পয়েন্ট, আর লাইন হবে হচ্ছে 1.5 লাইন। এইটা এই দেখো অ্যালাইনমেন্ট জাস্টিফাইড হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইভাবে আমাকে লিখতে হবে, লিখে যেতে হবে, ঠিক আছে? আর পেজ লেআউটের মধ্যে আমাকে কি করতে হবে, কতগুলো জিনিসকে মেনটেন করতে হবে। পেজ মার্জিন চলে আসি, আমি যে মার্জিনটা ইউজ করি দেখো 2.54, বটম 2.54, রাইটেও 2.54, আর লেফটে 3.81, এটা আমি ব্যবহার করে রাখি। যদি এইটা করি, সেকেন্ডটা নর্মাল চারিদিকে সমান ভাবে থাকবে, ঠিক আছে? কিন্তু আমি ব্যবহার করি কিন্তু এইটা। একটা আমার আরেকটা মিরর করা আছে, মিরর ইমেজ করা আছে, এটা আমার তৈরি করা। এই যে লাস্ট কাস্টমাইজ সেটিংস, আমি এটাতে লিখি সাধারণত, অসমান ভাবে থাকবে। এইদিকে 1.5 ইঞ্চি, এই সাইডটা 1.5 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি, এইদিকে 1 ইঞ্চি, সব দিকে 1 ইঞ্চি, আর এই দিকটা আমার 1.5 ইঞ্চি থাকবে। এইভাবেই করি আমি, ঠিক আছে? বলতে পারলাম? স্যার লেফটটা কি 1.5 ইঞ্চি কারণে বাইন্ডিং এর ইয়ের জন্য? হ্যাঁ, একদম বাইন্ডিং এর সুবিধার জন্য। কিন্তু এখন কি হচ্ছে বলতো, 1.5 ইঞ্চি, তুমি যদি দুদিকেই যদি 1.5 ইঞ্চি করে ছেড়ে দাও না, মানে জিনিসটা ছোট হয়ে যায় অনেকটা। এই জন্য আমি 1.5 ইঞ্চি ছাড়তে চাই না, ছাড়ি না। তো বাইন্ডিং এর সুবিধার জন্য একদমই, কারণ আমার 1.5 ইঞ্চি একদিকে ছাড়তে হবে না, বাইন্ডিং যেদিকে করবে না সেই দিকে তো আমার ভেতরে ঢুকে যাবে লেখাটা, তাই না? ওই জন্য 1.5 ইঞ্চি রাখতে একটা, তাই না? এখানে যেটা ফরম্যাটে বলা আছে, সেখানে এপিএ ফরম্যাট অনুযায়ী সেখানে বলছে 1.5 ইঞ্চি করে উভয় দিকেই ছেড়ে দিতে হবে, রাইট অ্যান্ড লেফটে। তো 3.81 করা আছে, 3.81 রাইট লেফট দু জায়গায় 1.5 ইঞ্চি ছাড়া কথা বলা আছে, আর উপর নিচে 1 ইঞ্চি করে রাখা ছাড়া কথা বলা আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা সাইটেশনস করব। সাইটেশন কিভাবে করব দেখো, বলে দিয়েছে, দেখো কি করে দেবে। প্রথমে দেখো অথরস নেম, সারনেম, অথর সারনেম, ইনিশিয়ালস। যেমন আমার যদি পারিজাত সাহা হয়, তাহলে সাহা কমা পি, ইনিশিয়াল পি। ডেট অফ পাবলিকেশন, সে ডেটটা লিখতে হবে। থার্ড, টাইটেল অফ সোর্স, কোন বই থেকে নেওয়া হয়েছে। লোকেশন অফ পাবলিশার্স এন্ড রিট্রিভ ফ্রম ইউআরএল, সেই ইউআরএলটাকে উল্লেখ করতে হবে। এখানে কিন্তু কিছু কিছু এক্সাম্পল আমরা কিন্তু এখানে দিয়ে দিই। ইনিশিয়াল সেপারেটেড এন্ড এন্ডেড বাই দ্য পিরিয়ড অফ ইজি মিশেল কমা জে ডট এ, দেখো দেওয়া আছে। এন্ড চিহ্ন এটা দিয়ে আমরা যোগ করতে পারি, এই জিনিসগুলো এখানে কিন্তু বলা আছে, ঠিক আছে? যদি একাধিক যদি রাইটার থাকে, সেখানে আমরা ইটি অল লিখতে পারি, ইটি এট অল, যেটাকে বলে এট অল, ইটি এল অল, সেটা আমরা লিখতে পারি। কোশ্চেন আছে এখানে কিছু? না স্যার। আচ্ছা চলো। স্যার আচ্ছা, রিসার্চ এপিএস, বলো বলো। স্যার এপিএস স্টাইল ওখানে কি ওই লোকেশনটা থাকে, এপিএস পাবলিশার 6, লোকেশন?
লোকেশন ছিল, 6th ছিল, 7th নেই। ঠিক আছে, যেমন থাকবে দেখবে, তুমি দেখতে পাবে যেমন লন্ডন, ইন্ডিয়া, ফরেন যে লেখা থাকে সেখানে কিন্তু দেশের নাম দেওয়া থাকে। ঠিক আছে, লোকেশন পাবলিশার দিয়ে কোলন দিয়ে পাবলিশারের নাম দেওয়া থাকে। 7th মানে নেই, 6th ছিল। 6th না থাকলে 7th মনে হয় আছে, কিছু একটা হবে এরকম। মানে কোশ্চেন দেখছিলাম যে লোকেশনটা কোন এডিশনে রিমুভ করে দেওয়া হয়েছে, এরকম একটা কোশ্চেন ছিল। তাহলে 7th রিমুভ করে নেওয়া হয়েছে, 6th ছিল, 7th রিমুভ করেছে, তাহলে 7th রিমুভ করেছে, আমিও তাই মনে হচ্ছে আমার। ঠিক আছে, 6th ছিল এরকম, আর 7th রিমুভ করে দিয়েছে লোকেশনটা। ঠিক আছে, চলো। Research report writing for the publication in the research journal. Publication এর ক্ষেত্রে কি বলবো? The title, identify of the researcher, abstract, introduction, rationale of the study, the problem, the objective of the study, research questions and hypothesis, procedure or method, result and discussion, and references. এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা পাবলিকেশন কখন করব, বা আমরা যখন পেপার লিখবো বা জার্নালে যখন কিছু লিখবো, তখন কিন্তু এগুলো আমাদেরকে ইউজ করতে হয়, এই সিকোয়েন্সে ইউজ করতে হয়। ক্লিয়ার? কোশ্চেন্স থাকলে করতে পারো। আছে? নেই তো? এগোবো? স্যার ওই তাহলে থিসিস রাইটিং বা ডিসার্টেশন রাইটিং বা আর জার্নাল রাইটিং, ওটার মধ্যে তাহলে বেসিক ডিফারেন্স গুলো তাহলে কি হচ্ছে বুঝতে পারছি। অ্যাবস্ট্রাক্ট নেই থিসিসে, আছে? নেই। না। স্টাডি আলাদা করে বলা নেই, যেন ইন্ট্রোডাকশনের পার্টেই চলে গেছে, তাই না? বাকি সবই এক, কিন্তু সাইজে কম হবে, ছোট হবে। কতটুকু কি ছোট হবে সেগুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে, মানে এটা হচ্ছে বেসিক্যালি ছোট হবে, সাইজে ছোট হয়ে আসবে। ইন ডিটেল ওখানে যেরকম করে রয়েছে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। রেশনাল অফ দ্য স্টাডি, স্যার বলছি রেশনাল অফ দ্য স্টাডি এটাই কি রিভিউ অফ দ্য রিলেটেড লিটারেচার যেটা আমরা করে থাকি ডিসার্টেশনের ক্ষেত্রে? না না, rationale of the study means হচ্ছে significance of the study বা rationale of the study বলতে। দেখো অনেকে রিসার্চে কাজের ক্ষেত্রে না লিটারেচার রিভিউটাকে দিয়ে দেয়, কিন্তু মানে প্রয়োজন পড়ে না লিটারেচার রিভিউ। কেন? তোমার থিওরিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে বলেই তুমি তো রিসার্চ পেপারটা লিখছো, সেখানে তুমি অন্য রিসার্চ পেপারে গল্প কেন লিখতে যাবে? থিসিসে সেটা দেওয়া যায় লিটারেচার রিভিউ, জার্নালে দেওয়ার প্রয়োজন পড়ে না খুব একটা। আবার কিছু কিছু লোক দেয় জার্নালেও রিভিউ, কিছু কত রিভিউ দেবে, প্রচুর তো রিভিউ রয়েছে, প্রচুর লিটারেচার রয়েছে, এত লিটারেচার লিখবে কোথায়? জায়গা অত নেই। আমি সাধারণত আমার পেপার গুলো তুমি যদি অনলাইনে খোঁজো, আমার পেপার গুলো তুমি পাবে। আমার তো এখনো অব্দি প্রায় 29খানা পেপার হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, অনলাইনে অ্যাভেলেবেল প্রায় 13-14টা অনলাইনে রয়েছে। রিসার্চ গেটে আমার প্রোফাইল আছে। তারপরে আমার একাডেমিয়া এডুতে আছে, তারপরে তোমার আরো এক জায়গাতে রয়েছে, যেখানে দেখলে দেখতে পারবে। ওখানে আমি কিন্তু কোনো সময় লিটারেচার রিভিউ কিন্তু উল্লেখ করি না আমার কাছে, পেপারে নেই। আমার থিসিসে রয়েছে, ডিসার্টেশনে রয়েছে, কিন্তু এতে নেই, হতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার? স্যার বলছে অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন রিসার্চ কম্পোনেন্ট, বেসিক্যালি অ্যাপ্লিকেশন কি? ক্লাউড কম্পিউটিং করতে পারি। আমাদের অনেক তথ্য লাগে, ইনফরমেশন লাগে, যে ইনফরমেশন গুলো আমি রিসার্চ পারপাসে আমি কিন্তু কোথাও রাখতে পারি না, আমাকে ক্লাউডেই রাখতে হয়। যেমন গুগল ড্রাইভ, একটা সুন্দর ক্লাউড, সেখানে কিন্তু আমরা ইনফরমেশন করে রাখতে পারি। সফটওয়্যারের ব্যবহার হয়, এক্সেল, এমএস ওয়ার্ড, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা ম্যাপিং করতে গেলে আমাদের কিউজিআইএস, ম্যাপ ইনফো, জিও ইনফরমেটিক্স লাগে ম্যাপিং করতে গেলে। আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করতে গেলে আমাদের পাইথন লাগে, এসপিএসএস লাগে, এক্সেল লাগে। তো সফটওয়্যার ছাড়া কিন্তু আজকের জমানাতে দাঁড়িয়ে হবে না। যেমন আবার
টেক্সটের ক্ষেত্রে লেটেক্স বলে একটা আছে দেখবে সফটওয়্যার, সেখানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তারা কিন্তু ব্যবহার করে। আমরা গ্রামাটিক্যাল এরর চেক করার জন্য গ্রামার লিখে ইনস্টল করি, এরকম থাকে। আর তারপরে সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের হচ্ছে তোমাদের কি বলে প্লাজারিজম চেক করার জন্য আমরা ব্যবহার করি। হ্যাঁ, যেমন কি আছে আমাদের প্লাজারিজম সফটওয়্যার গুলো, নাম ভুলে যাচ্ছি। ড্রিল বিট আছে, তারপরে হচ্ছে যে আরো কিছু আছে ভুলে গেছিলাম। হার্ডওয়্যার লাগে, কম্পিউটার টাইপিং ছাড়া এখন তো কিছুই হচ্ছে না, হার্ডওয়্যার লাগবেই, অর্থাৎ কম্পিউটার লাগবে, সিপিইউ লাগবে, সব লাগবে। ট্রানজেকশনস লাগে, টাকা পয়সা ট্রানজেকশন, বিভিন্ন রকম বই কিনতে হয়, জার্নাল কিনতে হয়, সেই ট্রানজেকশনস গুলো আমরা অনলাইনে থ্রু করতে পারি। অনলাইন থেকে বিভিন্ন রকম রিসার্চ পেপার গুলো দেখতে পারি, যেমন শোধ গঙ্গা থেকে আমরা রিসার্চ পেপার দেখতে পারি, এই ট্রানজেকশন গুলো আমরা করতে পারি। কমিউনিকেশনস টেকনোলজি রিসার্চের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ব্যবহার হয়। কমিউনিকেট করার জন্য, কোনো মেল পাঠানোর জন্য, কোনো ডেটা পাঠানোর জন্য আমরা কিন্তু ইন্টারনেটের সেই সুযোগ নিচ্ছি। ডেটা সব থেকে ইম্পর্টেন্ট, ডিজিটাল ডেটা কিন্তু আমরা ব্যবহার করছি থ্রু আইসিটি। আর ইন্টারনেট অ্যাক্সেস, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের কাছে। ইন্টারনেট অ্যাক্সেসের মাধ্যমে আমরা কিন্তু আইসিটি কে প্রয়োগ করছি রিসার্চের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো এখানে কোনো প্রশ্ন আছে কারোর? না স্যার। স্যার ওই সফটওয়্যারের মধ্যে কি আপনি বললেন এই প্লাগারিজম চেক করার এই বিষয়টা? সফটওয়্যার আচ্ছা। সফটওয়্যার মধ্যে ড্রিল বিট আছে, আরো একটা আছে না যেটা সব থেকে বেশি চলে, আমি যদি ড্রিল বিটটা ইউজ করি বলে আমি খেয়াল করছি। আর একটা কি আছে না, ভুলে যাচ্ছে, দেখবে আরো প্লাজিজম চেক করার আছে। তারপর সিমিলারিটি চেকের জন্য একটা কিছু আছে, এআই কন্টেন্ট চেকের জন্য সফটওয়্যার আছে, বহু সফটওয়্যার অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, আইসিটি প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ফর দ্য রিসার্চ, ইমেল অ্যান্ড ডকুমেন্ট এক্সচেঞ্জ, ইমেল রেডি আছে, ই জার্নাল রয়েছে, ই বুক রয়েছে। ই ফর কি বলতো? ই মানে কি? ই মানে কি শোনা যাচ্ছে? ইলেকট্রনিক। হ্যাঁ, ইলেকট্রনিক। ইলেকট্রনিক জার্নাল, ই জার্নাল, ইলেকট্রনিক বুক, অর্থাৎ যেটা অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে সেটা কোনো কিছু। ঠিক আছে, locate, collect data using the internet, online databases, free and paid online courses for career development, preparing manuscripts and proposals and papers, সেই ম্যানুস্ক্রিপ্ট প্রিপেয়ার করার জন্য অনলাইনে সাহায্য নিই। ডিসকাশন ফোরাম থাকে, যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে আমাদের, যেখানে আমরা আলোচনা করতে পারি। ব্লগিং হতে পারে, অ্যান্ড টেলিকনফারেন্স অ্যান্ড ভিডিও কনফারেন্সিং হতে পারে। এগুলো সব আইসিটি প্রোডাক্ট গুলো আমরা কিন্তু রিসার্চ পারপাসে ব্যবহার করে আসছি। হ্যাঁ, এখানে আর কিন্তু আর কোনো বিকল্প কিছু নেই। বোঝা গেল? ক্লিয়ার? এখানে ডিসকাস করার আর তো কিছু নেই, সহজ জিনিস, কঠিন কিছু নয়। রিসার্চ একটু কঠিন মনেই হবে, কেন রিসার্চ যতক্ষণ অব্দি নিজের হাতে করা যায় না না, ততক্ষণ অব্দি রিসার্চের টেস্ট পাওয়া মুশকিল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। Acha, generally application of ICT help the researcher to following the research related tasks, identify the appropriate information source, তথ্যের উৎস কোথায় আছে জানতে সাহায্য করে, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ইনফরমেশন, সমালোচনা করতে সাহায্য করে ইনফরমেশনে, রিসার্চ এফেক্টিভলি, আমরা খুব এফেক্টিভলি রিসার্চ করতে পারি, ম্যানেজ ইনফরমেশনকে ম্যানেজ করতে পারি, ইউজ দ্য ইনফরমেশন টু এক্সটেন্ড and communicate knowledge across the subject field, বিভিন্ন সাবজেক্ট ফিল্ডে দাঁড়িয়ে সেই ইনফরমেশনসকে আমি কিন্তু চেক করতে পারি, কমিউনিকেট করতে পারি। সার্চ আপ টু দ্য 10 ডেটাবেসেস অ্যান্ড ইলেকট্রনিক রিসোর্সেস সাইমালটেনিয়াসলি, আমরা একাধিক, বা এখানে 10 ডেটাবেস বলছে, আমরা একাধিক ডেটাবেসকে একসাথে আমরা কিন্তু সাইমালটেনিয়াসলি রিসোর্স হিসেবে ব্যবহার করতে পারি। রিসিভ রেজাল্ট ইন এ কমন ফরম্যাট, একটা কমন ফরম্যাটে আমরা রেজাল্ট পেতে পারি টেকনোলজি ইউজ করে, and link the individual databases for more specialized
সার্চিং, তাহলে ইন্ডিভিজুয়াল ডেটাবেসকে আমরা মোর স্পেসিফিক সার্চিং এর ব্যবহার করতে পারি। সিলেক্ট দ্য ফেভারিট রিসোর্সেস অ্যান্ড ই জার্নালস, সেভ সার্চেস, আমরা যা সার্চ করি তাকে সেভ করে রাখতে পারি, রেকর্ড করে রাখতে পারি, অ্যান্ড সেট আপ দ্য ইমেল অ্যালার্ট দিতে পারি যে এই দিনকে আমাকে এই জিনিসটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, আমাদের যেরকম গুগল ক্যালেন্ডার আছে, সে কিন্তু আমাদের রিমাইন্ডার দেয়। দেখো, ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, আচ্ছা, অ্যাপ্লিকেশনে প্রি ডেটা অ্যানালিসিস আমরা যখন আইসিটি প্রয়োগ করব, প্রি ডেটা অ্যানালিসিস, ডেটাটাকে অ্যানালিসিস করার আগে ব্যবহার করব, কোথায় করব? শোধ গঙ্গা থেকে কিছু ডকুমেন্ট পাই, গুগল স্কলার থেকে পাই, মাইক্রোসফট একাডেমিক সার্চ থেকে পাই, ম্যান্ডেলে থেকে পাই, SSRN থেকে পাই। এই 4-5 ধরনের সোর্স থেকে আমরা কিন্তু বিভিন্ন রকমের ডেটা, জার্নাল বা ইউনিক ইনফরমেশন আমরা কিন্তু এখান থেকে পেতে পারি। ঠিক আছে, এগুলো থেকে আমরা শোধগঙ্গাটা বেশি ইউজ করি। আচ্ছা, সাম ফেমাস ডেটাবেসেস ফর রিসার্চ আর্টিকেলস এন্ড লিটারেচার, হ্যাঁ, এগুলো বিভিন্ন রেফারেন্স দেওয়া আছে যেখান থেকে আমরা জার্নাল গুলো পেতে পারি। যেমন এলসভিয়ার সব থেকে নাম করা আছে, ঠিক আছে। তারপর ইন্ডিয়ান সাইটেশন ইন্ডেক্স আছে, JSTOR আছে, তারপরে তোমার হচ্ছে স্প্রিঞ্জার্স লিংক আছে, হ্যাঁ, সুপ্রিম কোর্ট কেসেস অনলাইন আছে। এগুলো আমরা কিন্তু রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি জার্নালস আছে, এগুলো বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা বিভিন্ন লিটারেচার বা তার রিলেটেড আর্টিকেলস গুলো আমরা কিন্তু পেতে পারি। অ্যাপ্লিকেশনে ডেটা অ্যানালিসিস কি করে করব? কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স, SPSS, আর ম্যাটল্যাব, মাইক্রোসফট এক্সেল, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস সফটওয়্যার, গ্রাফপ্যাড, প্রিজম, মিনিট্যাব, এগুলো ব্যবহার করতে পারি। কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো? দেখো, এনভিভো, atlas.t, ম্যাক্সকুইডা, SPSS, টেক্সট অ্যানালিটিক্স, Transana can be used for the video transcripting and certain qualitative research. Qualitative research এর ক্ষেত্রে আমরা কিন্তু এই দিকের গুলো ব্যবহার করব। এগুলো কোয়ান্টিটেটিভ রিসার্চের জন্য ডেটাবেস অ্যাপ্লিকেশনস কম্পিউটারে পাবো আমরা। ঠিক আছে, দেখো এখানে প্রশ্ন আছে কিছু? আছে? নেই তো? দেখো, হ্যালো, ঠিক আছে, এগোবো, পরে যাবো সাইডে, না কোশ্চেন আছে কারোর? না স্যার, কোশ্চেন নেই। চলো, অ্যাপ্লিকেশন পোস্ট ডেটা অ্যানালিসিস কি করে করতে হবে? রেফারেন্সি এন্ড বিবলিওগ্রাফির জন্য এন্ড নোট, জেটোরো, ম্যান্ডেলে তে আমরা কিন্তু পাবো। ডিসকাশনের জন্য academy.edu, রিসার্চগেট, ডিসকাশনস গুলো পাবো। প্লেজারিজমের জন্য গ্রামারলি পাবো, আর্টিকেল চেকার পাবো, টার্নিটিন যেটা কথা বলছিলাম সেটা পাবো, ডুপ্লি চেকার্স আছে, হ্যাঁ, সেগুলো আমরা পাবো। জার্নাল ম্যানুস্ক্রিপ্ট সাবমিশন, এলসভিয়ার পাবো, বিলে পাবো, সেজ পাবলিকেশনস পাবো। এইসব জায়গাগুলোতে কিন্তু আমরা আইসিটির অ্যাপ্লিকেশন পোস্ট ডেটা অ্যানালিসিস এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে মাথায় মনে রাখবে, এগুলো হচ্ছে প্রি ডেটা অ্যানালিসিস, এটা ডেটা অ্যানালিসিস, আর এটা হচ্ছে পোস্ট ডেটা অ্যানালিসিস। এবারে দেখো, রিসার্চ এথিক্স কি থাকা উচিত? বলছে অনেস্টি থাকবে, বেনিফিশিয়েন্স থাকবে, অটোনমি থাকবে, নন ম্যালিফিসেন্স থাকবে, ইন্টিগ্রিটি থাকবে, রেসপেক্ট থাকবে, রুলস থাকবে, রেগুলেশন থাকবে, জাস্টিস থাকবে, ডিগনিটি থাকবে, কনফিডেন্সিয়ালিটি থাকবে, কম্পিটেন্স থাকবে, মরাল প্রিন্সিপালস থাকবে, এথিক্যাল প্র্যাকটিস থাকবে, ভ্যালু থাকবে, প্রাইভেসি থাকবে। এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে হচ্ছে রিসার্চ এথিক্স। সৎ হতে হবে, আমার কাজটা যে কারোর বেনিফিটে আসতে পারে সেটাকে ভাবতে হবে,
অটোনমি থাকতে হবে, যেমন আমি আমার কাজের উপর যেন আমার নিয়ন্ত্রণ থাকে, সেটা যেন থাকে। ম্যাল 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 এফিসিয়েন্স তা যেন না থাকে, কোনো রকম নন ম্যাল এফিসিয়েন্স যেন থাকে, হ্যাঁ, কোনো না থাকে, ডিগ্রি ইন্টিগ্রিটি থাকবে, সম্মান দিতে হবে, নিয়ম কানুন থাকবে, বিচার করে সঠিক বিচার ব্যবস্থা করতে হবে, ডিগনিটি থাকতে হবে, কনফিডেন্সিয়াল গোপনীয়তা রক্ষা করতে, সব থেকে বেশি গোপনীয়তা রক্ষা করার কথা। তুমি যার কাছ থেকে ডেটা নিচ্ছ তার ডেটা কিন্তু কনফিডেন্সিয়াল রাখতে হবে, তুমি তার ডেটা যদি সবাইকে দিয়ে দাও তাহলে হবে না। কম্পিটেন্স তৈরি করতে হবে, নিজেকে মরাল প্রিন্সিপালস তৈরি করতে হবে, এথিক্যাল প্র্যাকটিস করতে হবে, সৎভাবে ডেটা কালেক্ট করবো, সৎভাবে কাজ করবো, এটা মাথায় রাখতে হবে। মূল্যবোধ থাকতে হবে, অ্যান্ড প্রাইভেসি মেনটেন করতে হবে, এই জিনিসগুলো থাকবে। আচ্ছা, রিসার্চ পাবলিকেশন এথিক্স কি থাকবে? সাইমালটেনিয়াস সাবমিশন থাকতে হবে, মাঝে মাঝে পেপার জমা দিতে হবে, নো ইনফর্মড কনসেন্ট থাকতে হবে, ডুপ্লিকেট সাবমিশন দেওয়া যাবে না, স্যালেনিয়াস স্লাইসিং করা যাবে না, নো পারমিশন ফর ডেটা এন্ড ইনফরমেশন ইউজেস পাওয়া যাবে না, কপিরাইট মেনটেন করতে হবে, ইমেজ ম্যানিপুলেশন না থাকে যেন, ডেটা ফ্যাব্রিকেশন যেন না হয়, প্লাজারিজম যাতে কম থাকে, ডেটা ফলসিফিকেশন যেন না থাকে, আর অথরশিপ ইস্যু যেন থাকে, এই জিনিসগুলো কিন্তু আমাকে রিসার্চ পাবলিকেশনস এর এথিক্স হিসেবে মেনটেন করতে হবে। দেখো এখানে প্রশ্ন আছে। স্যার ওই সালামি স্লাইসিং ওইটা কি? স্লাইস করা, ছোট ছোট করে কাটা। সালামি স্লাইসিং মিন্স হচ্ছে যে কাউকে খুশি করার জন্য কাটছাট করে ডেটা দিয়ে দেবে, কপি পেস্ট, ওটাকেই বলছে সালামি স্লাইসিং। ঠিক আছে, সেই জিনিসটা না ডেটা হয়। ফেব্রিকেশন মানে? ফেব্রিকেশন মানে ভুল ডেটা দেওয়া, ফেব্রিকেট করা মানে ভুল ডেটা ঢুকিয়ে দেওয়া, নকল ডেটা ঢোকানো, ভুলভাল জিনিস যেন না ঢোকানো থাকে, সেই দিকটা যেন মাথায় রাখতে হবে, সেটাকে ডেটা ফেব্রিকেশন বলে। ফলসিফিকেশনে ফলস ডেটা না দেওয়া, আর ফেব্রিকেশনে ফেব্রিকেশন করা, মানে ফেব্রিকেশন মানে নকল ডেটাই ঢোকানোর মতো নেই, মানে ফেব্রিকেশন মানে নিজের ইচ্ছা অনুযায়ী ফেব্রিকেট করে নিচ্ছ, সুবিধা অনুযায়ী ডেটাটাকে সাজিয়ে নিচ্ছ, সেটা হবে না। ঠিক আছে, ক্লিয়ার? কিছু নেই, এগুলো সব স্যার কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট ওটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কোথায় দেখতে পাবে? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ তুমি যখন পাবলিকেশন করছো, কোনো একজন কমিউনিটি, কোনো একজন ব্যক্তি যেন স্বার্থে আঘাত না ঘটে। ধরো তুমি এটা কোনো কমিউনিটিকে পছন্দ করো না, কিন্তু তুমি এমন ভাবে পাবলিকেশন লিখলে বা বললে, বা পাবলিকেশন বা রিসার্চ এথিক্স এমন কথাগুলো লিখলে যাতে একটা কমিউনিটি তার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, সেই কনফ্লিক্ট ইন্টারেস্ট কিন্তু রাখা যাবে না। বুঝতে পারলাম? স্যার ইমেজ ম্যানিপুলেশনে কিভাবে ওটা ম্যানিপুলেশন করা হয় বা এটা ইমেজ ম্যানিপুলেশন দ্বারা অন্যের কোনো করা ইমেজ বা তোলা ইমেজ, কোনো ছবি তোমার নাম দিয়ে তুমি চালিয়ে দিচ্ছ। তারপর ধরো কোনো একজন ব্যক্তি প্রকৃতভাবে খুব ভালো সৎ ব্যক্তি, কিন্তু তোমার লোকটাকে পছন্দ হয় না বলে তুমি তার ইমেজটাকে নেগেটিভ আকারে প্রচার করে দিলে, এগুলো হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। বুঝতে পারলাম? যেটা আমাদের যারা মানে মহাভারত রামায়ণকে খুব মনে করে, পবিত্র মনে করে, তাদের কাছে কিন্তু মেঘনাদ বধ কাব্য কিন্তু গ্রহণযোগ্য হয়নি সেই সময়, সেটা জানো তো? তাদের হ্যাঁ মতে স্যার কিন্তু দত্ত ইমেজ ম্যানিপুলেশন করেছে মেঘনাথে, এটাই বক্তব্য ছিল তাদের। ঠিক আছে, এইটাকে বলে ইমেজ ম্যানিপুলেশন। ঠিক আছে, প্রশ্ন আছে আর কিছু? এনি কোশ্চেন্স? না স্যার। চলো, থ্যাংক ইউ।
যদি কোনো ওভারঅল কোনো কোশ্চেন্স থাকে তাহলে করতে পারো। আছে কোশ্চেন? স্যার একটা প্রশ্ন ছিল যে একটু আগে যেটা একটা বললেন যে পোস্ট ডাটা অ্যানালাইসিস, প্রি ডাটা অ্যানালাইসিস আর ডাটা অ্যানালাইসিস, এই তিনটে বিষয়কে নিয়ে যদি একটু বলেন, মানে এই তিনটে বিষয়ে আমার একটু কনফিউশন থাকলো। দেখো মানে ওটা কিসে ছিল, এথিক্সে না না কিসে ছিল? আইসিটি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে দেখো তুমি যখন, তোমার তো বাংলা সাবজেক্ট বলে না, হ্যাঁ স্যার। যে ধরো তুমি কোনো একটা তুমি একটি কোনো একটি গল্প বা কবিতার উপরে তুমি তোমার রিসার্চে কাজ তুমি করবে, ঠিক আছে? তাহলে সেই করার আগে তোমার সেই ডেটাটাকে অ্যানালিসিস করার আগে সেই ডকুমেন্টটা ধরো তুমি অনলাইনে পাচ্ছ, তাহলে তোমার সেটা প্রি ডেটা অ্যানালিসিস হলো না, আইসিটির ইউজ। তুমি যখন আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বা কম্পিউটার বা মোবাইলের ব্যবহার করছো, তখন তুমি গবেষণা করার আগে তুমি ব্যবহার করতে পারো কম্পিউটার, কিছু সার্চ করার জন্য, এটা কি কি কাজ করেছে দেখি, কি কি বিষয়ে কাজ হয়েছে দেখি, তুমি অনলাইনে দেখার চেষ্টা করতে পারো। তারপর ডেটা অ্যানালিসিস সময় তুমি সফটওয়্যারের মাধ্যম দিয়ে বিভিন্ন কন্টেন্ট গুলোকে তুমি আইডেন্টিফাই করতে পারো সেই লেখার মধ্যে। সেটা তাহলে হয়ে গেল হচ্ছে at the time of data analysis। আর পোস্ট ডেটা অ্যানালিসিস মানে তোমার আলটিমেটলি রিসার্চে কাজ হয়ে যাওয়ার পরে রাইটিং, যে রিপোর্ট রাইটিং লেখো, সেটা পোস্ট অ্যানালিসিসের ক্ষেত্রে প্রযোজ্য হয় আইসিটি প্রয়োগ। যখন তুমি টাইপ করবে সেটা হবে পোস্ট অ্যানালিসিস আইসিটি ইউজ। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, মানে প্রি ডাটা অ্যানালাইসিস মানে আমি যখন আগের কোনো তথ্য দেখব, সেটা হচ্ছে প্রি ডাটা অ্যানালাইসিস। আর বর্তমান যে ডাটাটাকে নিয়ে আমি কাজ করছি সেটা ডাটা অ্যানালাইসিস। আর তারপরে যখন আমি রিপোর্ট রাইট করছি তখন সেটা পোস্ট ডাটা অ্যানালাইসিস হয়ে যাচ্ছে। পোস্ট ডেটা অ্যানালিসিস। ঠিক আছে। এখন কিছু কিছু সফটওয়্যার বেরিয়েছে, যে সফটওয়্যার গুলোতে যেন কি হয়, ধরো তুমি একটা টেক্সট তুমি তুলে দিয়ে দিলে, তো ও কিন্তু সার্চ করে সেই টেক্সটের থিমকে আইডেন্টিফাই করতে পারে, জানো এরকম জিনিস? হ্যাঁ স্যার, শুনেছিলাম, মানে অন্য কারো লেখা যদি কপি পেস্ট করে দেওয়া হয় তাহলে সেটা মানে হয়ে যায় যে এটা ও আগে হয়েছিল বা আগে কেউ করেছিল। হ্যাঁ, কিন্তু ধরো তুমি একটা রবীন্দ্রনাথের তুমি একটা কিছু গল্প একটা তুমি দেবে, এবার সেই গল্পটা অ্যানালিসিস করে তুমি মেন কন্টেন্ট বা মেন থিমটাকে জানতে চাইছো, তোমার কিচ্ছু করতে আগে তোমাকে বারবার পড়ে 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 থিমটাকে আইডেন্টিফাই করতে হতো। এখন তুমি টেক্সটটা ডাইরেক্ট তুলে দেবে অনলাইনে, ও অ্যানালিসিস করে বলে দেবে এখানে কি ধরনের থিম আছে, কোন ওয়ার্ডটা কতবার রিপিট হয়েছে, কি ধরনের কন্টেন্ট তার মধ্যে রয়েছে, পুরো অ্যানালিসিস করে তোমাকে দিয়ে দেবে। তোমার শুধু কাজ হচ্ছে সেখান থেকে শুধু তোমাকে রিপোর্টটা লেখা, আর কোনো কাজ নেই। একটা জিনিসকে বুঝতে অনেক বেশি সময় লাগতো না, আজকে এআই এর যুগে কিছু বুঝতে কোনো সময়ই লাগছে না জিনিসটা নিয়ে, মানে রিসার্চ আরো সহজ হয়ে যাবে এখন। ঠিক আছে? তোমাদের বলতে পারবে কি জানি না, মানে এক একজনের রিসার্চে হাইপোথেসিস, একটা সময় লোকেদের কাছে শুনতাম 10টা-15টা হাইপোথেসিস, বিশাল হাইপোথেসিস, একজন 40খানা হাইপোথেসিস ছিল রিসার্চে। সেটা শুনে আমি অবাক হয়ে গেছিলাম, 40খানা! আর আমার রিসার্চে কতগুলো হাইপোথেসিস ছিল জানো? আইডিয়া করতে পারবে কেউ? 5টা। হ্যাঁ, ওটা আন্দাজে বলছি 5টা। 5টা! আমি একসময় বলছি 40টা হাইপোথিসিস দেখে আমি আশ্চর্য হয়ে গেছিলাম। তার থেকে বেশি হাইপোথিসিস আছে আমার কাছে। বাপরে। আমার টোটাল 700+ হাইপোথিসিস রয়েছে, 700 প্লাস প্লাস 700-র উপরে হাইপোথিসিস। আমি একসময় 40টা হাইপোথিসিস দেখে অবাক হয়ে গেছিলাম, 40খানা হাইপোথিসিস কত কি কাজ করেছে রে বাবা! আর আমার নিজের কাজে 700 হাইপোথিসিস আছে, কি করে করলাম, কি করে সম্ভব হলো? স্যার ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে। হ্যাঁ, সফটওয়্যার সে সময় অ্যাভেলেবেল সফটওয়্যার সেই রকম ভাবে মানুষ জানতো না। এক্সেলে কাজ করতো, আমি এসপিএসএস এ কাজ করেছি, আমি আর ইউজ করেছি, আমি পাইথন ইউজ করেছি করে করে, এবং আমি অ্যামস ইউজ করেছি, এই করে করে আমি
আমার হাইপোথিসিস সংখ্যা বেড়ে গেছে। যে হাইপোথিসিস করতে একজনের 5 দিন সময় লাগতো, আমার সেই হাইপোথিসিস করতে কয়েক মিনিট কয়েক সেকেন্ড সময় লাগছে এখন। তাহলে আমি সেই জায়গায় দাঁড়িয়ে কেউ একজন যদি 5টা হাইপোথিসিস করে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি 500টা হাইপোথিসিস করতে পারবো, সহজ হয়ে গেছে। এবং ভবিষ্যতে কিন্তু আমি 700+ হাইপোথিসিস রয়েছে, ভবিষ্যৎ জেনারেশন যারা আসবে তারা হয়তো 3-4 হাজার হাইপোথিসিস একসাথে করবে। বলতে পারলাম, ডিউ টু আইসিটি ইউজ। কম্পিউটার যেভাবে রিসার্চে চলে এসছে, এখন রিসার্চ করাটা আরো সহজ হয়ে যাবে। কিছু বছর পরে তুমি শুনতে পারবে যে বাংলা ডিপার্টমেন্টের থেকে রোবট তৈরি করা হয়েছে, যে রোবটটা টেক্সট বইগুলোকে রিড করে নিয়ে সেই টেক্সট বই থেকে কনক্লুশন বা সামারি দিতে পারছে। তখন কি বলবে, লিটারেচার না রোবোটিক সায়েন্স, কোনটা? স্যার রোবোটিক আমাদের সায়েন্স। হাতে আমাদের কাছে সব থেকে বড় একটা রোবট রয়েছে এখন হাতের কাছে, কি? তো ফোন, চ্যাট জিপিটি। ফোন, মোবাইল, চ্যাট জিপিটি, ফোন, মোবাইল, হ্যাঁ, মেটা এআই, আরো কত অ্যাডভান্স ভার্সন আসবে। হ্যাঁ, তোমাকে বিশ্বের যে কোনো জায়গাতে বসে তোমাকে খুঁজে ফেলার চেষ্টা করতে পারে। তুমি আমি এখানে বসে গল্প করছি, গুগল সমস্ত ইনফরমেশন গুগলের কাছে আছে। গুগল জানে কারা আছে, কতজন আছে এখানে, কি করছে না করছে, সবকিছু তারা জানে, কিন্তু সব তার কাছে রেকর্ড হচ্ছে। এখানে বিদেশের স্যাররা তো রেকর্ড করে রেখে দিচ্ছে, কিন্তু আলটিমেটলি গুগলের কাছে এর থেকে বড় রেকর্ড রয়েছে। তোমাকে যদি কোনোদিনও মনে হয় যে তুমি এখানে অনলাইন ক্লাসে ছিলে, তোমার বিদেশের স্যারের শরণাপন্ন হতে হবে না রেকর্ড চাওয়ার জন্য। গুগলকে যদি কোর্ট ইনফর্ম করে, গুগল তোমার ইনফরমেশন দেবে, তুমি এই সময় এইভাবে এই ভার্চুয়াল ক্লাসে তুমি ছিলে। এখানে দাঁড়িয়ে আমি তোমাকে দেখছি, তোমাদের কারোর মুখ দেখতে পাচ্ছি না, গুগল কিন্তু তোমাদের সবকটার মুখ দেখতে পাচ্ছে, জানো? তুমি কি কথা বলছো গুগল জানে। মোবাইল রেখে দিয়েছো ঘরের মধ্যে, তোমার কথা হচ্ছে, তুমি শুনছো, তোমার মোবাইল উল্টো করে রেখেছো, ক্যামেরাটা তোমার মুখ করে, এইভাবে ক্যামেরা মোবাইল আছে, তোমার দিকে মুখ করা রয়েছে, হয়ে গেল, তোমার দেখে নিলাম। তুমি জানোই, তুমি তো ক্যামেরাতে ছবি তোলোনি, কিন্তু গুগল সমস্ত ছবি নিয়ে তুলে নিয়ে রেখে দিয়েছে। এমন সময় এমনও হবে, মোবাইলের থ্রু দিয়ে তোমার বাড়িতে তোমাকে বোম পাঠানো হবে, তোমার কোনো বন্ধু হবে মোবাইলের থ্রু দিয়ে বোম পাঠিয়ে দেবে, ভাইরাস এমন পাঠিয়ে দেবে, তোমার মোবাইল সঙ্গে সঙ্গে ব্লাস্ট করবে, তুমি ইনস্ট্যান্ট সেই জায়গায় দাঁড়িয়ে তুমি মারা যাবে। এটাই হচ্ছে আমাদের টেকনোলজি ভবিষ্যৎ হবে। ক্লিয়ার? আর কার কোনো প্রশ্ন আছে কিছু? স্যার আপনার থিসিস শোধবোধ আছে? আমার থিসিস সদ্য পাবলিশড হয়নি তো এখনো, ও আমার এখনো পাবলিশড হয়নি। কিন্তু তুমি যদি অত হাইপোথিসিসে কাজ দেখতে চাও, বড় বড় কাজগুলো অত হাইপোথিসিসে আছে, আমি তো দেখেছি কোথাও, তাহলে আমি করলাম কি করে? হুম, তোমার কি সাবজেক্ট, এডুকেশন? হ্যাঁ স্যার। আচ্ছা, কোথা থেকে মাস্টার্স করেছো? স্যার আপনার কি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ? আমার, হ্যাঁ, আমার ইমোশনাল ইন্টেলিজেন্স আছে, আরো অনেক কিছু আছে। ইমোশনাল ইন্টেলিজেন্স আমার 5খানা ভ্যারিয়েবল আছে, সেই 5খানা ভ্যারিয়েবলে আবার কম্পোনেন্টস আছে। বাবা আপনার তো বিশাল বড় কাজ। বিশাল বড় কাজ মানে আমার টোটাল পেজ প্রায় 400+ হয়ে গেছে। তারপর হচ্ছে আমার কম্পোনেন্ট, ধরো ইমোশনাল ইন্টেলিজেন্সে 10খানা কম্পোনেন্ট আছে, সোশ্যাল ইন্টেলিজেন্সের 10টা কম্পোনেন্ট, টিচার এফেক্টিভনেসে 10টা কম্পোনেন্ট, তারপর স্টুডেন্ট সোশ্যাল ওয়েলবিং এ আছে, সেটার আবার ইনসাইড স্কুল আউটসাইড স্কুল আছে, ইনসাইড স্কুলে আবার 10টা কম্পোনেন্ট, আউটসাইড স্কুল আবার 10টা কম্পোনেন্ট, একই কম্পোনেন্ট সেটা আবার ইনসাইড আউটসাইড স্কুল। এইটা হওয়ার পরে তারপর আবার ফিজিক্যাল অবজারভেশন আছে, প্রচুর কাজ, ঠিক আছে? কিন্তু কাজ করার সুযোগ পাইনি আমি। 2009 সালে আমার রেজিস্ট্রেশন হয়েছে, 2020 সালে লকডাউন পড়লো, 2023 সালে আমি ডেটা কালেকশন শুরু করেছিলাম, 21 সালে আমার রেজিস্ট্রেশন হয়েছিল, তার আগে পারিনি করতে। আর জেআরএফ ছিল তো তখন, সেই সময় স্যার মানে আমার এই সময় হয়ে ওঠেনি কোনো কারণে, কারণ আমি চাকরিতে অ্যাডমিনিস্ট্রেশনে চাকরিতে জয়েন করে গেছিলাম। ওই অ্যাডমিনিস্ট্রেশন চাকরি থেকে জবে কলেজ সার্ভিস দিয়ে চাকরি পেয়েছি, তবে আমি পিএইচডি তে ঢুকতে পেরেছি, আদারওয়াইজ তার আগে আমি পাইনি। তার আগে এমফিলটা করেছিলাম জেআরএফ নিয়ে, পিএইচডি হয়নি।
তাই জন্য একটু সময় লাগলো, তাহলে আরো আগে হয়ে যেতে হয়। ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন আছে? স্যার এমনি ডিজার্টেশনের ক্ষেত্রে রেফারেন্স স্টাইল সবাই বেসিক্যালি কি ইউজ করে, ওই এমএলএ না এপিএল? যদি তোমার বাংলা কি কি সাবজেক্ট তোমার? সোশ্যাল সায়েন্স, রুরাল স্টাডিজ। তোমরা এপিআই ফলো করবে নিশ্চয়ই, এপিএটাই ফলো করে সাধারণত, আচ্ছা স্যার। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। এছাড়া এমএলএ রয়েছে, যেটা ল্যাঙ্গুয়েজের স্টুডেন্টরা ব্যবহার করে এমএলএ, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন কি এটা সামথিং দিয়ে, একটা ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন আছে, তারা ইউজ করে। এপিএ তোমরা মডার্ন এপিআই ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, এমএলএ। ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, হ্যাঁ একদম একদম, ওটাকে ব্যবহার করে তারা। আরো অনেক ধরনের আছে, কিন্তু সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে এপিএটাই ফলো করে, সায়েন্সেও এপিএ ফলো করছে, পিওর সায়েন্সে। যাই হোক, ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন আছে কিছু? আছে প্রশ্ন? নেই? ঠিক আছে, তাহলে এই অবধি থাকুক নাকি? স্যার যে কটা পড়িয়েছেন সেই কটাই পড়বো তো? হ্যাঁ, যেগুলো বাদ দিয়েছেন যে ওগুলো লাগবে না সেগুলো কি পড়বো? হায়ারের জন্য যদি তোমার আমি সবই প্রোভাইড করে দেবো, কিন্তু এগুলো হায়ার মানে যারা একটু হায়ার লেভেলে রয়েছে তাদের জন্য, এগুলো বোঝাতেও আমার কষ্ট হবে তোমাদেরকে। এবার আমি তো বুঝতে পারছি না না সবাই কোন লেভেলে রয়েছে। যদি এটা একদম সাবজেক্ট ওরিয়েন্টেড হতো তাহলে ইনডেপথ আমি হয়তো বলে দিতে পারতাম। এটার জন্য এক একটা ক্লাস লেগে যায় এক একটা জিনিস বোঝাতে, সেখানে একটা ক্লাসের মধ্যে সব বোঝানোটা এটা তো খুব মুশকিলের ব্যাপার। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে, তো দিয়ে দেবো। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিছু? নেই তো? ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো। গুড নাইট। গুড নাইট স্যার। থ্যাংক ইউ থ্যাংক স্যার, ইউ। গুড নাইট স্যার। একদম। তোমাদের মধ্যে কারোর এসএসসি হয়েছে? না স্যার। হয়নি? আচ্ছা, ঠিক আছে, চলো, গুড নাইট। ভাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো।